ওয়েলকাম টু ম্যাট্রিক্স বিসিএস একাডেমি। আজকে আপনাদের সাথে আমি আব্দুল্লাহ কাফি আছি ম্যাথ 4 এই লেকচারটা নিয়ে। তো ম্যাথ 4 লেকচারটার পরিচিতি আগে শুরুতেই আমরা একটু নিয়ে নেব যে ম্যাথ 4 লেকচারে অ্যাকচুয়ালি কী কী কন্টেন্ট আছে এবং এই কন্টেন্টগুলোর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট বিসিএস পরীক্ষার জন্য, রিসেন্ট বিসিএসে কেমন আসছে সেটা, এইগুলো একটু অ্যানালাইজ করবো। ফার্স্টে দেখি আমাদের টপিক কী কী থাকবে এই লেকচারে। অ্যাকচুয়ালি টপিকের মধ্যে প্রথমে আমরা দেখছি সম্ভাব্যতা। এটা আছে সম্ভাব্যতা টপিকের পাশে 3 স্টার দেওয়া, তার মানে যথেষ্ট গুরুত্ব এটা বহন করে। এটা মানে আমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে আর কি, এটা বোঝানো হচ্ছে। এরপরে অনুক্রমেরই দুইটা টপিক আছে, অনুক্রমের আন্ডারে দুটা টপিক। সেটার মধ্যে প্রথমটা হচ্ছে সমান্তর অনুক্রম ধারা আর একটা হচ্ছে আপনার গুণোত্তর অনুক্রম ধারা। এর মধ্যে সমান্তর অনুক্রম ধারা এই টপিকটা তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ, আর গুণোত্তর এটা তেমন মানে ঠিক ওই রকম গুরুত্ব বহন করে না, কিছুটা কম আর কি গুরুত্ব থাকবে। সূচক এইটা মোটামুটি বলা যায় এই লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কেন এটা আমি কিছুক্ষণ পরে একটু অ্যানালাইসিস করেও আপনাদের দেখাবো যে কেন সূচককে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলতেছি। ওকে, এরপরে লগারিদম, এটাও খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এই দুটা টপিক মিলিয়ে মানে সূচক আর লগারিদম এই দুটা টপিক কিন্তু কাছাকাছি। সূচক এর ম্যাথ যদি আপনি পারেন, লগারিদমের ম্যাথ শিওর নিশ্চিত থাকতে পারেন যে আপনি পারবেন, কারণ একই রকম ম্যাথ। লগারিদমের ম্যাথকে আমি জাস্ট সূচকে কনভার্ট করে সূচকের ম্যাথে পরিণত করতে পারি, এরকম একটা টেকনিক আছে। তো তার মানে এই দুইটা টপিক মিলে আসলে বলতে গেলে একটাই টপিক, এক ধরনেরই ম্যাথ। সুতরাং এই দুইটা মিলে আমার প্রচন্ড রকমের একটা গুরুত্ব বহন করতেছে। এই দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, কারণ আসলে এটা খুব গুরুত্ব বহন করে। সো বারবার বলা হচ্ছে কারণ এনিওয়ে। এরপরের টপিকটা হচ্ছে সেট, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে হচ্ছে আপনার বিন্যাস, সমাবেশ, আর এই যে একদম 10 নম্বর যে টপিক লাল কালি দিয়ে দাগ দেওয়া হয়েছে, এই টপিকটা খুবই অবহেলিত। ছাগলের 10 নম্বর বাচ্চা আর কি বলতে পারেন, পরিসংখ্যান। এখান থেকে কোনো কোশ্চেন এই পর্যন্ত বিসিএস এ মাশাআল্লাহ আসে নাই। সো দেখা যাক, আমরা তারপরও কিছুটা এই টপিকটা থেকেও কভার করার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু টপিককে 3 স্টার, কিছু 5 স্টার দেওয়া হয়েছে, যেগুলো 5 স্টার বুঝতে পারছেন খুব গুরুত্ব বহন করে। কেন গুরুত্ব বহন করে তার একটা বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে। দেখেন, সম্ভাব্যতা থেকে আগের বিশেষ যেমন 35-এর আগ পর্যন্ত কিন্তু কোনো কোশ্চেন আসেনি, কারণ সিলেবাসে সম্ভাব্যতা, সমাবেশ, বিন্যাস এগুলো আসলে খুব রিসেন্ট সংযোজন, খুব আগে থেকে এগুলো আসতো। বিন্যাস হচ্ছে মোটামুটি আগে কিছুটা আসতো, কিন্তু সম্ভাব্যতা একদমই নতুন একটা টপিক। সো একদম নতুন বলতে 36 বিসিএস থেকে এটা অ্যাড করা হয়েছে, 35 কি 36 এরকম। সো এই সম্ভাব্যতার এই জন্যই আগে কোনো কোশ্চেন আমরা পাচ্ছি না, এই 34 থেকে সম্ভাব্যতা থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন 35তম থেকে সে অ্যানালাইসিসটা শুরু করি, কারণ 35-এর আগের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো একটু ভিন্ন সিলেবাসে ছিল এবং একটু ভিন্ন মাইন্ডসেটে কোশ্চেনগুলো করা হয়। 35 থেকে যেই মাইন্ডসেটে কোশ্চেন করা হয় সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে আর কি। মানে আপনাদের নেক্সট বিসিএসগুলোতে এইটার যতটা প্রভাব পড়বে আগেরগুলোর প্রভাব পড়বে না বললেই চলে। সো দেখেন, সম্ভাব্যতা থেকে এই পর্যন্ত 36, 37, 38 তিনটা বিসিএসে 3টা কোশ্চেন আসছে। 39, 40 যদিও আসে নাই, এই খরা কাটাতে কিন্তু পরের বিসিএসে দিবে বলে আশা করা যায়। মানে আমি খুবই সন্দিহান এই ব্যাপারে যেটা আসবে। আচ্ছা দেখেন, অনুক্রম থেকে কখনোই বিসিএসে আর কি কোশ্চেন আসতো না, কিন্তু গত বিসিএসে একটা কোশ্চেন আসছে, এই কারণে অনুক্রমটাকে একটু আমরা গুরুত্ব দিব। সমান্তর ধারা থেকে মোটামুটি দেখা যাচ্ছে 4টা কোশ্চেন, গুণোত্তর ধারা থেকে মোটামুটি 4টা। আর এই যে খেয়াল করেন সূচক আর লগারিদম, সূচকে কয়টা আসছে? রিসেন্ট 3টা বিসিএসে কিন্তু একটা একটা করে আসছে। আর এর আগে যে 35, 36 এই দুটাতেও আসছিল। তার মানে টোটাল কোশ্চেন 35 থেকে শুরু করে 40 পর্যন্ত টোটাল বিসিএস কিন্তু 6টা। টোটাল বিসিএস আমার 6টা। এই 6টা বিসিএস এর মধ্যে কোশ্চেন আসছে কিন্তু 5-5টা সূচক থেকে। দেখেন, লগারিদম থেকে এই 6 বিসিএস এ কোশ্চেন আসছে 6টা বিসিএস 6টা কোশ্চেন। যদি একবার আসে না, কিন্তু আরেকবার ডাবল আসছে।
সুতরাং বোঝাই যাচ্ছে সূচক আর লগারিদম দুইটা টপিক কি গুরুত্বপূর্ণ। আর আমি একটা কথা আপনাদের বলছি, সরি এর জন্য, আচ্ছা আমি একটা কথা আপনাদের বলছি কি যে সূচক আর লগারিদম এই দুটো টপিক একদম একই। সো একই যদি হয় তাহলে তো হিউজ ইম্পর্টেন্ট এই টপিকটা, কারণ 6 আর 5 মিলে 11, অর্থাৎ একই টপিক থেকে 11টা কোশ্চেন আপনার আসছে গত এই 6টা বিসিএস মিলে। আচ্ছা এরপরে সেট থেকে দেখা যাচ্ছে যে 6টা কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রত্যেক বছরে দেখেন একটা করে আসছে। বিন্যাস থেকে যেমন একটা ওইভাবে আসে না, কিন্তু সমাবেশ ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টপিকগুলো মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমরা বাদ দিতে পারবো না, সেগুলো হচ্ছে কোনোভাবেই আমরা আসলে মানে প্র্যাকটিসের কথা বলছি, আমি তো কিছুই বাদ দিব না। আপনাদের প্র্যাকটিসের সময় আপনারা যেন কোনোভাবেই এইগুলো বাদ না যায় সেটা খেয়াল রাখবেন। সেগুলো হচ্ছে সূচক, লগারিদম, সেট, সমাবেশ। সূচক, লগারিদম, সেট, সমাবেশ এবং এইদিকে সমান্তর ধারা, সম্ভাব্যতা। ওকে, তাহলে আমরা চলে যাই লেকচারে। প্রথমেই আমরা সম্ভাব্যতা টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। 3 স্টারের একটা টপিক, 3বার আসছে। ওকে, দেখেন সম্ভাব্যতার জনক কে সেটা বলা হয়েছে এখানে, ব্লেইজ পাস্কাল এবং পিয়েরে দা ফার্মা, এই দুজন গণিতবিদ মিলে অ্যাকচুয়ালি সম্ভাব্যতা এই বিষয়টা গোড়াপত্তন করে। এবং এর গোড়াপত্তনের সাথে একটা মজার বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে জুয়া খেলা। মানে জুয়া খেলায় একজন কি করে চিটিং করে আর কি জিততে পারে সেটা বের করতে গিয়ে অ্যাকচুয়ালি সম্ভাব্যতার ধারণার সূত্রপাত, এবং সেখান থেকে গণিতের একটা শাখা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, সম্ভাব্যতার জিনিসটা কি এইটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটা সহজ ডে টু ডে কথোপকথনের অবতারণা করতে পারি। যেমন দেখেন আমরা আকাশে মেঘ দেখে অনেক সময় বলি না যে আজকে বৃষ্টি হবেই হবে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%, মানে 100%, বা তোর ফেল করার সম্ভাবনা 100%, পাস করার সম্ভাবনা 100% ইত্যাদি, এরকম যে আমরা বলি। তো এই 100% সম্ভাবনা এর মানে হচ্ছে আমরা যদি সম্ভাবনার আলোচনায় যদি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে যে সম্ভাবনার আলোচনায় এই যে 100% এর কথা আমরা বলছি, এটা 100% হিসেবে লেখা হয় না, এটা লেখা হয় 1 হিসেবে। অর্থাৎ যেই ঘটনার সম্ভাবনা 100% সেটার ভ্যালুকে আমরা 100% না বলে কি বলবো, 1 বলবো। কিভাবে করবো সেটা করবো হচ্ছে 100 দিয়ে ভাগ করে। শতকরায় যদি থাকে তাহলে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। শতকরায় যা থাকবে তাকে 100 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল সম্ভাবনা। আচ্ছা, যেমন ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আকাশে মেঘ দেখে আমরা বললাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%। 80% যদি আমরা বলি তাহলে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি সম্ভাবনাটা 80% আমরা বলবো না, কত বলবো, 80 ডিভাইডেড বাই 100, অর্থাৎ কত হতে পারে, 0 0 কাটলাম, 4 দিয়ে 2 দিয়ে 4 আর 2 দিয়ে 5, অর্থাৎ 4/5। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সম্ভাবনা যদি 80% আমরা বলে থাকি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে কোনো ঘটনা এ ঘটার সম্ভাবনাকে আমরা প্রকাশ করব যে নোটেশনটা দিয়ে, সেটা হচ্ছে পি অফ এ। পিতে প্রবাবিলিটি বোঝাচ্ছে, প্রবাবিলিটি মানে সম্ভাবনা। সম্ভাবনার প্রকাশ করার জন্য আমরা পি অফ এ দিয়ে প্রকাশ করব। যেমন ধরেন এখানে এটা কিসের সম্ভাবনা ছিল, বৃষ্টি পড়ার সম্ভাবনা ছিল। সুতরাং আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ বৃষ্টি সমান হচ্ছে কত আসলো, 4/5। সো এটা আমরা লিখব, প্রবাবিলিটি অফ বৃষ্টি সমান হচ্ছে 4/5। ঠিক আছে, এরপরে আসেন এই যে সম্ভাবনা, যে কোনো ঘটনা ঘটার যে সম্ভাবনা, সে হতে পারে বৃষ্টি পড়ার সম্ভাবনা, হতে পারে আপনার কোনো একটা পার্টিকুলার এক্সামে পাস করার সম্ভাবনা, অথবা কোনো একটা পরীক্ষায় আপনার হচ্ছে গিয়ে 50+ মার্কস ক্যারি করার সম্ভাবনা ইত্যাদি। এই যে বিভিন্ন রকম ঘটনার সম্ভাবনা হতে পারে, বা সাকিবের এই বছর হচ্ছে ক্রিকেট খেলা চালু হবে কিনা সেটার সম্ভাবনা কত, বা হ্যাঁ, এই জিনিসগুলো পরিমাপ করার জন্য আমরা এই সম্ভাব্যতা টপিকটা নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি। তো সম্ভাবনার আইডিয়াটা মনে হয় আশা করি বোঝা গেছে। তাহলে আমরা আসেন একটু এই যে এটাতে যাই যে কোনো ঘটনা, সেটা যে ঘটনাই হোক না কেন, তার সম্ভাবনা
সর্বোচ্চ কত পার্সেন্ট হয়? 100%, তাই না? সর্বোচ্চ 100% হতে পারে। আর যদি সর্বনিম্ন সম্ভাবনার কথা বলি তাহলে সেটা হয় 0%। 100% থেকে 0% এর মধ্যেই তো ঘোরাফেরা করবে। আর ম্যাথমেটিক্যালি সেটা কি হবে? 100% মানে আমরা জানি 1, আর 0% মানে কত? 0। এই জন্যই অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এই সম্ভাবনার মান, যে কোনো ঘটনার সম্ভাবনা হচ্ছে 0 থেকে 1 এর মাঝামাঝি, 0 থেকে 1 এর মাঝামাঝি, তাই তো? ওকে, তাহলে 0 সম্ভাবনা, কোন ঘটনার সম্ভাবনা 0 হবে? পুরোপুরি অসম্ভব যে ঘটনা তার সম্ভাবনা হবে হচ্ছে 0। যেমন কি হতে পারে পুরোপুরি অসম্ভব ঘটনা? কিরকম? মনে করেন যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বা সূর্য কালকে পশ্চিম দিকে উঠবে, এটার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে কত হবে? 0 হবে। আচ্ছা, এরপরে দেখেন নিশ্চিত ঘটনার সম্ভাবনা, সেটা কত? 1। এটার উদাহরণ বলতে গেলে কি বলা যেতে পারে যে আপনি যদি একটা ছক্কার গুটি চালেন তাহলে 1 থেকে 6 এর মধ্যে, একটা ছক্কার গুটি চাললে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা কত? যদি আমি বলি প্রবাবিলিটি অফ 1 to 6, এই 6 জনের মধ্যে যে কোনো একজন আসার সম্ভাবনা কত? তাহলে কিন্তু সেটা 1, কারণ যে কোনো একটা আসবে। কিন্তু আপনি যদি পার্টিকুলারলি বলেন যে শুধু 6 আসার সম্ভাবনা কত, তাহলে কিন্তু আমি 1 পাচ্ছি না, সবসময় 6 পড়বে না। কিন্তু 1 থেকে 6 এর যে কোনো একটা পড়বে, এর সম্ভাবনা কত? এর সম্ভাবনা অবশ্যই 1। কিংবা ধরেন আরেকটা নিশ্চিত ঘটনা আমরা বলতে পারি যে কালকে সূর্য উঠবে, আগামীকাল সূর্য উঠবে, এটা মোটামুটি নিশ্চিত। মোটামুটি মানে আসলে আমরা ধরে নিতে পারি এটা নিশ্চিত, কারণ দীর্ঘদিন ধরে এটা হয়ে আসতেছে, প্রতিদিনই সূর্য উঠে। আচ্ছা, তাহলে দি সান উইল রাইজ, এই জিনিসটা দেখেন, দি সান উইল রাইজ, এটা কি হবে? এটা নিশ্চিত ঘটনা, এটার সম্ভাবনা হবে 1। এখানে একটা উদাহরণ দিচ্ছে দেখেন, রোলিং আ ডাইস, রোলিং আ 14, অর্থাৎ কোন একটা ছক্কার গুটিতে 14 পড়বে, ছক্কার গুটিতে 14 পড়বে, এটার সম্ভাবনা কত? অবশ্যই 0, তাই না? এটা তো সম্ভব না। ওকে, এনিওয়ে, এরপর আসেন আমরা তাহলে ম্যাথে চলে যাই। প্রথম টাইপটা আমাদের প্রথম টাইপে আমরা ছক্কার গুটি নিয়ে কিছু কাজ করব। দেখেন এখানে সূত্র দেওয়া হয়েছে একটা, যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বের করার একটা সূত্র আছে, সেটা হলো অনুকূল ঘটনার সংখ্যা ডিভাইডেড বাই মোট ঘটনার সংখ্যা। এখন অনুকূল ঘটনা বলতে আমরা কি বোঝাচ্ছি? অনুকূল ঘটনা বলতে কি বোঝাচ্ছি সেটা ক্লিয়ার হতে হলে আমাদের আসলে কোশ্চেনে যাওয়া উচিত। কোশ্চেনে গেলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে কোশ্চেনে চলে যাই। আসেন, 1 নাম্বার কি বলছে? একটা ছক্কার গুটি চালালে 6 পড়ার সম্ভাবনা কত? আচ্ছা, দেখেন এই ম্যাথটা করতে গিয়ে আমরা এই সূত্র ব্যবহার করব। এই সূত্রে দুইটা পার্ট আছে, রাইট? প্রথম পার্টটা হচ্ছে অনুকূল ঘটনার সংখ্যা, আর একটা হচ্ছে মোট ঘটনার সংখ্যা। যদিও ভগ্নাংশটা দুইটা, কিন্তু আমরা শুরু করব ক্যালকুলেশনটা নিচ থেকে, বুঝছেন? নিচ থেকে বলতে কি, মোট ঘটনার সংখ্যা এটা আগে ক্যালকুলেট করব, তারপর অনুকূল ঘটনার দিকে যাব। দেখেন 6 পড়ার সম্ভাবনা কত, এটা জিজ্ঞেস করছে তো। আর আমি চালাচ্ছি কি? একটা ছক্কার গুটি চালাচ্ছি। তাহলে আসেন আমরা আগে চেক করে দেখি যে একটা ছক্কার গুটি যদি চালাই তাহলে মোট ঘটনার সংখ্যা কি কি হতে পারে বা কত রকম হতে পারে। একটা ছক্কার গুটি যদি চালাই তাহলে 1 করতে পারে, 2 করতে পারে, 3, 4, 5, 6, এই 6 রকম করতে পারে। তাহলে ছক্কার গুটি চালালে মোট ঘটনা কয় রকম? আমরা নিশ্চিতভাবে বলতে পারি মোট ঘটনা হচ্ছে 6 রকম, 1, 2, 3, 4, 5, 6, তাই তো? আচ্ছা, ছক্কার গুটি চালাইলে মোট ঘটনা হচ্ছে আমার 6 রকম। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে প্রথমে কোনটা ক্যালকুলেশন করলাম? নিচেরটা, মোট ঘটনাটা ক্যালকুলেট করলাম। এরপরে আসে অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা মানে কি? দিস ইজ মানে ইম্পর্টেন্ট, এটা আমাকে ভাবতে হবে যে অনুকূল ঘটনা বলতে কি বোঝাচ্ছে। দেখেন এখানে আপনার কোশ্চেনটা কি মূলত বলেন তো? কোশ্চেনটা হচ্ছে 6 পড়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে কোশ্চেন। আর এই কোশ্চেনের ডাটাটা কোনটা? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দুইটা পার্ট থাকে, এটা একটু বলে রাখি। সেটা হচ্ছে একটা অংশ থাকে কোশ্চেনের ডেটা বা তথ্য, ইনফরমেশন থাকে, তারপরে লাস্টে হচ্ছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। যদি টোটালটা মিলিয়ে একটা প্রশ্ন, কিন্তু তার দুইটা পার্ট আছে। যেমন এইখানে এই অংশটুকু হচ্ছে কোশ্চেনের ইনফরমেশন, তাই না? আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়েরি বা কোশ্চেনটা। সো আপনি এই মোট ঘটনার সাথে সম্পর্ক থাকবে কার? ইনফরমেশনে আপনি মোট ঘটনা পেয়ে যাবেন।
আর অনুকূল ঘটনা পাবেন কোথায়? অনুকূল ঘটনা পাবেন হচ্ছে এই কোশ্চেন পার্টটুকুতে। দেখেন অনুকূল ঘটনা কার জন্য অনুকূল ঘটনা? এই যে 6 পড়ার সম্ভাবনা কত, এটার জন্য অনুকূল ঘটনা। 6 পড়ার ঘটনা কয় রকম আছে দেখেন তো? এই ঘটনা মোট ঘটনা যে 6 রকম, তার মধ্যে 6 পড়ার সম্ভাবনা যদি আমরা বলি, তাহলে 6 পড়ার ঘটনা কয়টা এখানে? মাত্র একটা না? শুধু এটা হচ্ছে 6। তাহলে আসেন আমরা যদি ফর্মুলায় চলে যাই, যে প্রবাবিলিটি একের কয়ের যদি আমরা অ্যানসারে চলে যাই, তাহলে প্রবাবিলিটি অফ 6 পড়ার সম্ভাবনা হচ্ছে সমান সমান মোট ঘটনা সংখ্যা নিচে কত 6 আর 6 পড়ার ঘটনা 1। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আসেন খ নাম্বারটা একটু দেখি, 4 পড়ার সম্ভাবনা কত? 8 না কিন্তু এটা 4। আচ্ছা 4 পড়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ 4, এটা সমান একই রকম। দেখেন মোট ঘটনা তো আগের মতোই 6টা, আর 4 পড়বে এরকম ঘটনা কয়টা আছে এখানে? 4 পড়ার মতো ঘটনা এরকম আছে কিন্তু মাত্র একটা, এই যে এই 4, তাই না? সো একটা, কেউ আবার 4 বসায় দিয়েন না, ঠিক আছে? 4 পড়বে জন্য 4 দিচ্ছি তা না, আমার ঘটনার সংখ্যা দিতে হবে। দেখেন অনুকূল ঘটনার সংখ্যা, 4 পড়ার মতো ঘটনা কি কি আছে? একটাই আছে, তাই না? সেই একটা, সেই সংখ্যাটা আমি দিব যে কত কয়টা আছে। ওকে, গ নাম্বার গ এ চলে আসি আমরা। বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? এটা একটা ভালো কোশ্চেন, এই দুটো খুব ইজি ছিল। বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? এই কোশ্চেনটা করা। এখন দেখেন 1 2 3 4 5 6, এই যে 6 রকম ঘটনা আমার, তাই না? তাহলে আমি আগে গ এর অ্যানসার দিতে গিয়ে আমি আগে লিখব কি? প্রবাবিলিটি অফ বেজোড় সমান হচ্ছে, নিচেরটা তো আমি আগে লিখে ফেলতে পারি, মোট ঘটনা 6 রকম। সো প্রবাবিলিটি অফ বেজোড় সমান নিচে আগে 6 লিখে ফেললাম। এবার আসে উপরে অনুকূল ঘটনা। অনুকূল মানে কি? এখানে কি লেখা আছে? বেজোড়। বেজোড় কারা কারা বেজোড় একটু দেখেন তো এই 6 রকমের মধ্যে? 1 3 5, তাই না? 3 রকম ঘটনা আছে বেজোড়, তাহলে 3 রকম উপরে লিখব 3, তাহলে হয়ে গেল হচ্ছে আমার কাটাকাটি করলে হাফ। ওকে গ্রেট। এবার আসেন, আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি যে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? বেজোড় সংখ্যা তো হাফ হলো, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? একই হবে না? নিশ্চয়ই একই হবে, কারণ জোড় সংখ্যা আছে কয়টা? এই 3 জন বাদ দিলে বাকি যারা থাকে তারা জোড়। 2 আছে, 4 আছে, 6 আছে। মানে জোড় সংখ্যা বললে প্রবাবিলিটি অফ জোড় সেটাও কিন্তু আমার কত হবে? সেটাও হবে হচ্ছে আপনার 3/6, তার মানে হাফ। ওকে, আচ্ছা আমার মনে হয় সব কোশ্চেন দেখানোর দরকার নাই, আপনারা কোশ্চেনগুলো কাভার করতে পারবেন। আমি আর হচ্ছে এই 6 নাম্বারটা একটু দেখাই। চয়ে চলে আসে আমরা। চয় বলা হচ্ছে যে কমপক্ষে 2 পড়ার সম্ভাবনা কত? আচ্ছা এখন এটা আমাকে দেখতে হবে যে কমপক্ষে 2 মানে কি? কমপক্ষে 2 মানে হচ্ছে 2 বা 2 এর চেয়ে বড়, তাই না? কমপক্ষে 2 মানে অ্যাট লিস্ট, মিনিমাম আমার কত হইতে হবে? মিনিমাম হইতে হবে হলো 2। তাহলে মিনিমাম যদি 2 হইতে হয়, তার মানে ম্যাক্সিমাম তো আরো হতে পারে, 2 3 4 5 6 এগুলো হতে পারে। তাহলে কমপক্ষে 2 পড়া মানে কি কি পড়া? কমপক্ষে 2 পড়া মানে হলো 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 6 এগুলো পড়তে পারে, কিন্তু 1 পড়তে পারবে না। খেয়াল করে দেখেন, কমপক্ষে 2 মানে কিন্তু 1 না। কমপক্ষে 2 পড়ার ঘটনা মানে হচ্ছে আমার 2 থেকে শুরু করে তার উপরের গুলো করতে হবে। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা এবার? 5 রকম। অনুকূল ঘটনা 5 রকম। আর টোটাল ঘটনা কি আলাদা হয়েছে? না আলাদা হয় নাই। কেন আলাদা হয় নাই? কারণ 4 নম্বর কোশ্চেন হলেও এর তথ্যটা কোনটা? তথ্য কিন্তু এটাই, একটি ছক্কার গুটি চালালে এটা কি এটা কি এটা কি, অর্থাৎ একই তথ্যের উপরে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন চলতেছে। অর্থাৎ কমপক্ষে 2 পড়ার সম্ভাবনা এই অঙ্কের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ, তাহলে আমি লিখব কি? কমপক্ষে 2 সমান হচ্ছে টোটাল ঘটনা 6 রকম আর আমার অনুকূল ঘটনা 5 রকম। এই কথাটুকু কিন্তু আপনার ওই লিখবেন না, এমসিকিউ যখন করতেছেন তখন আবার এটা লিখতে যায় না, ঠিক আছে? এটা কোনো ভ্যালু নেই, এটার জন্য আপনাকে কেউ মার্কস দিবে না, আপনাকে মার্কস দিবে শুধুমাত্র 5/6 এর জন্য। সো এটা লেখা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, আমি লিখছি যাতে বোঝা যায় আসলে। ওকে, আমরা আসেন একটু 6 নাম্বারটা একটু করে আসেন তো। 6 নাম্বার কি বলতেছে? যে সংখ্যাটি মৌলিক
অথবা বেজোড় হওয়ার সম্ভাবনা কত? দেখেন কি কি সংখ্যা ছিল আমার 1 2, তাহলে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বলছে এখানে কিন্তু একটু পার্থক্য আছে, দেখেন খেয়াল করে, এখানে কি বলছে মৌলিক অথবা বেজোড়, শুধু একটা কথা কিন্তু বলছে না, এখানে একই সাথে দুইটা কথা বলছে, মৌলিকের কথা বলছে অথবা বেজোড়ের কথা বলছে। এর আগের কোশ্চেনটা একটু খেয়াল করেন, মৌলিক এবং বেজোড় এই দুটা কিন্তু কাছাকাছি না, ঝ করলে জও পারবেন, আমি একটু ক্লু দিয়ে দিব সমস্যা নেই। তো আসেন আমরা ঝ করি, কোন সংখ্যাটি মৌলিক অথবা বেজোড় হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা আসেন আগে আমরা ম্যাথটা শুরু করি, যে প্রবাবিলিটি অফ, তাহলে কি করতে হবে, সংখ্যাটি মৌলিক অথবা বেজোড়। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা লিখলাম ধরেন মৌ অথবা বেজোড়, ঠিক আছে, বেতে বেজোড়, মৌতে মৌলিক। আর এই যে মাঝখানে চিহ্নটা দিলাম, এই চিহ্নটার সাথে কি আপনারা পরিচিত? নিশ্চয়ই পরিচিত, এটা হচ্ছে আপনার সেটের ইউনিয়ন, তাই না? সেটের ইউনিয়ন হচ্ছে গিয়ে চিহ্ন। ইউনিয়ন চিহ্ন মানে কি বোঝায়? এটা মানে বোঝায় অথবা। আর আরেকটা চিহ্ন আছে সেটের, সেটা কি? ইন্টারসেকশন। এই যে এরকম একটা চিহ্ন আছে, এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি, এই দুই রকম বেসিক অপারেশন আছে সেটের, তাই না? আরো বেশ কিছু অপারেশন আছে, মাইনাস টেন আছে, যাই হোক, কিন্তু আমরা এই দুইটা নিয়ে আপাতত আমরা এখানে ডিল করব। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ অর বি, আর এ ইন্টারসেকশন বি মানে এ এন্ড বি। এন্ড মানে এবং, অর মানে অথবা, এটা আমরা সবাই জানি। এখন দেখেন এখানে কি বলতেছে, সংখ্যাটি মৌলিক অথবা বেজোড় হওয়ার সম্ভাবনা কত? কোন সংখ্যাটি? কোন সংখ্যাটি যে একটা ছক্কার গুটি চালালে যে রেজাল্ট আসবে সেইটি মৌলিক অথবা বেজোড় হওয়ার সম্ভাবনা কত? তাহলে আসেন আমরা ছক্কার গুটি চালালে কি কি রেজাল্ট আসে? 1 2 3 4 5 6, এই 6 রকম রেজাল্ট আসে। এর মধ্যে দেখেন তো মৌলিক কে কে, পুরোটা আমরা ধরেন বের করছি না, শুধু মৌলিকের কথা একটু ভাবেন, মৌলিক কে কে? এখানে মৌলিক 1, তাই না? অবশ্যই না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। আচ্ছা, মৌলিক সংখ্যা 1 এর চেয়ে বড়। আমরা যদি ম্যাথ 1 লেকচারটা কভার করে এসে থাকি তাহলে আমরা জানবো যে হ্যাঁ এটাই ট্রু। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট এখানে কোনটা? 2। এরপরে মৌলিক সংখ্যা কোনটা? 3। এরপরে মৌলিক সংখ্যা 4 হবে না, তাই না? 5 হবে। তাহলে 2 3 আর 5 এই কয়টা হচ্ছে আমার কি মৌলিক, এই কয়টা মৌলিক। আচ্ছা, এবার এরপরের কথাটা কি? বেজোড়। এখানে বেজোড় কে কে? বেজোড়ের মধ্যে কিন্তু 1 পড়বে। 1 মৌলিক হতে পারে না, তো কি হইছে? বেজোড় কি হবে না? অবশ্যই বেজোড়, তাই না? বের। ওকে, 1 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, তাহলে তিনটা আমি বেজোড় পাইলাম, এগুলো বেজোড় আর এগুলো হচ্ছে মৌলিক। এখন আপনি দেখেন যে মৌলিক অথবা বেজোড়, তাহলে এই মৌলিকের যে সেট আর বেজোড়ের যে সেট, এই দুটো সেটের মধ্যে কি বসবে? ইউনিয়ন মানে অথবা মানে কি বসবে? ইউনিয়ন বসবে। ইউনিয়ন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ইউনিয়ন বা অথবা, এর মানে হলো আমাকে কি করতে হবে? এইটা এবং এইটাকে মার্জ করতে হবে, একসাথে আনতে হবে। এইটার মধ্যে যা যা উপাদান আছে এবং এটার মধ্যে যা যা উপাদান আছে সবগুলো একবার করে লিখতে হবে। তাহলে আসেন আমরা লিখে ফেলি। এখানে আছে 1, এখানে আছে 2 3 5, 1 2 3 আর 5। 3 কিন্তু দুইবার আছে, তাই বলে কি দুইবার লিখবো? না, দুইবার লিখবো না, একবারই লিখবো। তাহলে আসেন আমরা কি কি পাইলাম? এই দুইটা যদি আমরা যোগ করি, এই দুইটা একসাথে করি, তাহলে কি কি উপাদান আমরা পাচ্ছি? 1 2 3 আর 5, তাই তো? তাহলে মৌলিক অথবা বেজোড় এরকম হতে পারে কয়জন? এরকম হতে পারে 4 জন। দেখেন 1 2 3 4, 4 জন হতে পারে এরকম। তার মানে এইটাই কি? এটাই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, রাইট? অনুকূল ঘটনা। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখানে এখন অ্যানসারটা বসাই দিতে পারি যে মৌলিক অথবা বেজোড় এটার সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা কয়টা ভাইয়া? 4টা, আর মোট ঘটনা হচ্ছে কি আমার 6টা। বুঝা গেছে? ওকে, এবার দেখেন বর্গীয় জ নম্বরও একই রকম। বর্গীয় জ নম্বরে কি বলছিল আমার? সংখ্যাটি মৌলিক, এই অথবার জায়গায় কি লেখা আছে? এবং লেখা আছে। তাহলে মৌলিক এবং বেজোড় এটা হওয়ার সম্ভাবনা কত? এটা খুব ইজি, তাই না? এখন এবং মানে কি? এবং মানে ইন্টারসেকশন। তাহলে আমরা আসেন এই কোশ্চেনের যে আগের কোশ্চেনের যে সলিউশনটা করছি, 6 নম্বরে যে সলিউশনটা করছি, বর্গীয় জ নম্বরে কি হবে? শুধুমাত্র এই ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হবে, তাই না? এই ইন্টারসেকশন মানে তখন দাঁড়াবে কি? এবং। আর এইখানে মৌলিকের সেট আর বেজোড়ের সেটের মাঝখানে কি বসবে? এরকম ইন্টারসেকশন বসবে। ইন্টারসেকশন কথার মানে হলো এবং, আর এবং মানে কি করতে হবে? আমরা জানি এবং মানে কমন গুলা নিতে হবে, ঠিক আছে? ইউনিয়ন মানে সবাইকে নিতে হবে। মনে রাখবেন ইউনিয়ন মানে কি? খাতায় এটা লিখে নিতে পারেন। ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে
সবাইকে নিতে হবে। আর ইন্টারসেকশন মানে হলো ইন্টারসেকশন মানে হচ্ছে কাদেরকে নিব, কমন গুলোকে নিব। হ্যাঁ, আমি জানি যে এটা আপনারা মোটামুটি সবাই জানেন, কিন্তু তারপরও ইন কেস যদি ভুলে গিয়ে থাকেন সেজন্য আর কি একটু মনে করায় দেওয়া। এনিওয়ে, এই কনসেপ্টগুলো আমাদের সেটে গিয়ে আবার লাগবে। তো আপাতত দেখেন ইন্টারসেকশন মানে কমন গুলোকে নেব। তাহলে দেখেন এটার মধ্যে কমন কে 3 এটা কমন আছে, আর 5 কমন, তাই না? 1 আর 2 দেখেন এই দুটো কমন না, এগুলো শুধুমাত্র একটা সেটের মধ্যে থাকে বা আছে। ওকে, তাহলে 3 আর 5 এই দুটো আমরা পাচ্ছি। তাহলে অনুকূল ঘটনা কয়টা? 2টা। টোটাল ঘটনা কয়টা? 6টা। তাহলে উপরে 2 নিচে 6, কাটাকাটি করলে 1/3। এইটা হচ্ছে আমার অ্যানসার। ওকে, তাহলে মোটামুটি টাইপ 1 আমাদের শেষ হয়ে গেল। 2 নাম্বার কোশ্চেন তো আপনারা নিশ্চয়ই সবাই বলতে পারবেন যে একটা কয়েন নিক্ষেপ করলে হেড পড়ার সম্ভাবনা কত। যেহেতু 2 রকম ঘটনা, তাহলে হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা কত হবে? হাফ। সো আমরা আসলে টাইপ 2 তে চলে যাই। টাইপ 2, দেখেন টাইপ 2 থেকে এখনো পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে, টাইপ 2 থেকে এখনো পর্যন্ত বিসিএস এর কোনো কোশ্চেন আসে নাই। কিন্তু আমি এটা অ্যাড করছি এই কারণে যে এটা আসার একটা তুমুল সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকবার এই টপিক থেকে এই সম্ভাব্যতা থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একই রকম কোশ্চেন না। 3বার কোশ্চেন আসছে, 3বারই ভিন্ন ভিন্ন কোশ্চেন আছে। 34-এ এক ধরনের কনসেপ্ট থেকে কোশ্চেন আসছে, 37-এ আরেকটা, 38-এ আরেকটা। সো এর পরের বার যে ভিন্ন আরেকটা কনসেপ্ট আসবে না, এটা কোনো ইয়ে নাই। এবং আমার মনে হয় ভিন্ন আরেকটা কনসেপ্ট থেকে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই কারণেই নতুন একটা টাইপ অ্যাড করছি। দেখেন এটা একটা, এইটা থেকে যদিও বিসিএস এ কোশ্চেন আসে না ওকে, কিন্তু অন্যান্য মানে পিএসসি এর আন্ডারে অন্যান্য পরীক্ষা যেগুলো হয়, সরকারি চাকরির পরীক্ষা, সেগুলোতে প্রচুর আসে। তো আসেন আমরা এই টাইপটা এই জন্যই আমি গুরুত্বপূর্ণ মনে করেছি এবং আমি এখানে কভার করেছি। আপনারা একটু গুরুত্ব দিয়ে এটা করবেন। দেখেন এইখানে এই টাইপ 2 তে আমাদের একটা সূত্র লাগবে। এই সূত্রটা অ্যাকচুয়ালি এই সেট থেকে আসছে। আপনারা বুঝতে পারছেন যে সম্ভাব্যতার সাথে সেটের একটা ভালো সম্পর্ক আছে, তাই না? তো সেট থেকে যেহেতু আসছে, সুতরাং আমি সেটের এই সূত্রটা আগে আমি একটু দেখবো। দেখেন নাম্বার অফ এ ইউনিয়ন বি, যে সামনে একটু এন লেখা আছে না, এন মানে হচ্ছে নাম্বার। ওকে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ, আমরা স্লাইডেই থাকবো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখেন স্লাইডে এই ফর্মুলাটা লেখা আছে। এই ফর্মুলাটা মনে হয় আমরা কম বেশি সবাই দেখছি, তাই না? এবং এটার সাথে জড়িত যে পিকচারটা বা যে ছবি থেকে আসলে এই ফর্মুলাটা আনা হয়েছে, সেই পিকচারটা হচ্ছে এটা। এখানে দেখেন এই যে পুরো আয়তক্ষেত্রে, এই আয়তক্ষেত্রের মধ্যে দুইটা গোলা আছে, এটা এ, এটা বি। মজার ব্যাপার হচ্ছে এ আর বি এর মধ্যে একটা কমন জায়গা আছে, অর্থাৎ এ আর বি একটা আরেকটার উপরে বসছে। ঠিক আছে, এই একটা আরেকটার উপরে বসছে যে অংশটুকুতে, সেই অংশটুকুর নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর কমন অংশটা। ইন্টারসেকশন মানে আমরা কি জানি? কমন অংশ। তো কমন অংশটা এটা। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, বলেন তো এ আর বি দুইটা মিলায়, ইউ বাদ, এটা বাদ, বাইরের অংশটুকু বাদ, আপনি শুধু গোল্লা দুইটার কথা ভাবেন, এই দুইটা মিলায়ে টোটাল কয় জোন আছে? এ তে যতজন আছে প্লাস বি তে যতজন আছে। এটা করলে কি হবে? আপনি একটু চিন্তা করেন তো। আমি যদি আপনাকে বলি যে এ তে যতজন আছে সেটাকে এই গোল্লা দিয়ে বোঝানো হচ্ছে, আর বি তে যতজন আছে সেটাকে এই গোল্লা দিয়ে বোঝানো হচ্ছে। এখন যদি আমি বলি এ এবং বি এই দুইটা মিলে টোটাল কতজন আছে, তাহলে যদি আপনি বলেন যে এ তে যতজন আছে যোগ বি তে যতজন আছে, এই দুটো যোগ করলেই হয়ে যাবে। কিন্তু এই কথাটা, হ্যাঁ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই কথাটা ঠিক, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি নিয়ে? এই ইন্টারসেকশন পার্টটা। আপনি যখন এই পুরা গোল্লাটা যোগ করছেন, তখন দেখেন আপনি, আমি একটু বোর্ডে দেখাই, আপনারা একটু বোর্ডে খেয়াল করেন। মনে করেন যে এই পুরা এলাকাটাকে আমরা এটার নাম দিলাম 1। এটা মানে কোনটুকু বলেন তো? এটা মানে হচ্ছে এই নীল কালার করা অংশটুকু। এই নীল কালার করা, এই যে কামড় দেওয়া আপেলের মতো যে চেহারাটা আছে না, কামড় দেওয়া আপেল, অ্যাপেলের যে লোগো থাকে, এই লোগোর মতো দেখতে, দেখেন একটু খেয়াল করেন, এই জিনিসটাকে আমরা বললাম যে এটা এরিয়া 1।
এই এলাকাটুকুকে আমরা বলতে চাচ্ছি 1। আচ্ছা, এরপরে এই সবুজ যে এলাকাটুকু, দেখেন এই সবুজ এলাকাটুকুকে আমরা নাম দিলাম ধরেন 2। আর এই পাশে যে কালো এরিয়াটুকু, এই কালো এরিয়াটুকুর আমরা নাম দিলাম ধরেন 3। এবার দেখেন আমি যখন এই পুরা এ আর পুরা বি এখানে যত লোক আছে সবাইকে যোগ করছি, তখন অ্যাকচুয়ালি কি করছি বলেন তো, 1 নম্বর এলাকা আর 2 নম্বর এলাকা যোগ করছি। আবার যখন পুরা বি কে এর সাথে যোগ করছি তখন কি হচ্ছে, 2 ও যোগ হচ্ছে 3 ও যোগ হচ্ছে। অর্থাৎ যখন আমরা এ এলাকা নাম্বার অফ এ এলাকার মানে কি নাম্বার অফ এ, অর্থাৎ এ এলাকায় কত জোন আছে সেটা প্লাস বি এলাকায় নাম্বার অফ বি সেটা যদি যোগ করি, তাহলে দেখেন এ এলাকায় আমার কে কে আছে, 1 আছে 2 আছে, আর বি এলাকায় কি কি আছে, আবার দেখেন 2 আছে 3 আছে। তাহলে দেখেন 2 এলাকাটা কয়বার আসলো, 2 বার চলে আসছে না? বুঝা যাচ্ছে কি? 2 নাম্বার লেখা এলাকাটুকু আমার কয়বার আসলো, 2 বার আসলো। 2 বার যদি আসে, আর আপনাকে আমি জিজ্ঞেস করছি কি যে এ আর বি এই 2 এলাকা মিলাই এ আর বি মিলায়ে আমার টোটাল কতজন আছে সেটা যদি আমি জিজ্ঞেস করি, তার অ্যানসার কত হওয়া উচিত? 1 যোগ 2 যোগ 3 এটুকু হওয়া উচিত না? 1 2 আর 3। কিন্তু আমি যদি এই পুরা এ আর পুরা বি যদি যোগ করি তাহলে কি দেখা যাচ্ছে, সেখানে 2 2 বার চলে আসছে। সো একটা 2 আমাকে অবশ্যই বাদ দিতে হবে এই ক্যালকুলেশন থেকে। অর্থাৎ n অফ a প্লাস n অফ b থেকে আমাকে এই 2 এলাকাটুকু বাদ দিতে হবে একবার, কারণ 2 বার চলে আসছে। n অফ a n অফ b এই দুটো যখন যোগ করছি আমি, তখন এর মধ্যে 1 আছে 3 আছে আর 2 আছে 2 বার। এই জন্য একটা 2 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে একটা 2 বিয়োগ করলে একটা 2 কাটা যাবে, থাকবে শুধু 1 2 আর 3, যেটা কিনা আমাদের এটার সাথে মিলে। তো মোটামুটি মনে হয় আইডিয়াটা বোঝা গেছে, আমরা আরো ক্লিয়ার করে বুঝবো সেটে গিয়ে। তো এখন দেখেন এই ফর্মুলাটা তাহলে আমাদের ক্লিয়ার হলো। এই ফর্মুলা বলতে কি বোঝাচ্ছে, যে এ আর বি এরকম দুইটা সেটের মধ্যে যদি অথবা থাকে, তাহলে তার সম্ভাবনা হবে হলো এ এর সম্ভাবনা যোগ বি এর সম্ভাবনা মাইনাস এ এবং বি উভয়ের ঘটার সম্ভাবনা, এটা বিয়োগফল। ওকে, দেখেন এটাকেই আমরা একটা ফর্মুলা আকারে মানে সরি এটাকেই আমরা হচ্ছে এই সম্ভাব্যতাতে নিয়ে গেছি। সম্ভাব্যতাতে যদি নিয়ে যাই তাহলে এই ফর্মুলাটাই দাঁড়ায় হচ্ছে n এর জায়গায় শুধু p হবে, p অফ a ইউনিয়ন b, p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে, আপনাদের যদি এই কনসেপ্টটা এখনো ক্লিয়ার না হয়ে থাকে, আমি বলছি যে সেটে গেলে ক্লিয়ার হবে আরো, প্লাস ক্লিয়ার হওয়ার এই মুহূর্তে এই ম্যাথের জন্য কোনো দরকার নেই, ক্লিয়ার হওয়ার কোনো দরকার নেই। আপনাদের এই সূত্রটা একটু খেয়াল রাখলেই হবে। আচ্ছা, সূত্রটার দিকে একটু খেয়াল রাখেন। সূত্রটা কি, p অফ a ইউনিয়ন b সমান p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b। আচ্ছা, এখন এইটা দিয়ে আমরা কি ম্যাথ করব? যদি a ও b পরস্পর স্বাধীন, আচ্ছা আরেকটা ফর্মুলা দেখেন এখানে লেখা আছে, ফর্মুলা 2। এটা হচ্ছে যদি a আর b পরস্পর স্বাধীন ঘটনা হয়, তবে p অফ a ইন্টারসেকশন b এটার ভ্যালু হবে p অফ a ইনটু p অফ b। প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b, অর্থাৎ এই দুইজনের প্রবাবিলিটি যদি আপনি গুণ করেন, তাহলে আপনি দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনাটাও পেয়ে যাবেন। আচ্ছা, দেখেন এটা দিয়ে আমরা কি ম্যাথ করব সেটা দেখলেই আমাদের আশা করি এই ম্যাথ কিভাবে করতে হয় সেই আইডিয়াটা পরিষ্কার হবে। কথা না বাড়িয়ে ম্যাথে চলে যাই। প্রথম ম্যাথটা খেয়াল করেন, p অফ a ইন্টারসেকশন b। p অফ a ইন্টারসেকশন b হচ্ছে আপনাকে দেওয়া আছে, p অফ a ইন্টারসেকশন b এটা দেওয়া আছে, p অফ a ইউনিয়ন b দেওয়া আছে, p অফ a দেওয়া আছে। আপনি খেয়াল করেন তো ফর্মুলাটা কি ছিল, a ইউনিয়ন b, a b আর a ইন্টারসেকশন b। এই চার রকম জিনিস নিয়ে ফর্মুলাটা না, চার রকম জিনিসের মধ্যে খেয়াল করেন তো এই ম্যাথে কয়টা দেওয়া আছে? তিনটাই দেওয়া আছে, 1 2 3। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে বের করতে হবে কি, p অফ b। তাহলে এই ভ্যালুগুলো আমরা ইকুয়েশনে বসাই দিব, শুধু p অফ b বের করতে হবে, বাকিগুলো সব একপাশে নিয়ে যাব। ঠিক আছে, আসেন একটু করে ফেলি। দেখেন p অফ a ইউনিয়ন b, সূত্রটা লিখি, p অফ a ইউনিয়ন b সমান p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b। p অফ a ইউনিয়ন b এর ভ্যালু কত, 5/6। p অফ a এর ভ্যালু কত, হাফ। p অফ b এর ভ্যালু কত জানি না, এটাই নির্ণয় করতে বলছে। এটাকে p অফ b রেখে দিলাম,
মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত 1/3 বা পি অফ বি কে আপনি এক্স নিতে পারেন, এটা এক্স, ঠিক আছে, পি অফ বি বারবার লেখা ঝামেলা। সো আসেন এবার আমরা ক্যালকুলেশন করব x সমান কত, x সমান হচ্ছে 5/6 মাইনাস 1/3, তাহলে এই পাশে চলে আসলে প্লাস 1/3 হবে আর মাইনাস এটা এই পাশে চলে আসলে মাইনাস হাফ হবে। এবার ক্যালকুলেশন করে ফেলবেন, তাই না? 6 যদি লেখেন তাহলে 5 প্লাস 2 মাইনাস 3, 7 মাইনাস 3 মানে 4 ডিভাইড বাই 6 মানে 2/3, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছেন। এবার পরের ম্যাথটা দেখেন। পরের ম্যাথটাই কি হয়েছে, আমাদের এই সূত্রে আগে চিন্তা করেন তো সূত্রে কয়টা ইয়া আছে, ইনফরমেশন আছে, সূত্রে ইনফরমেশন আছে হচ্ছে আমার 4টা। এই 4টার মধ্যে এই ম্যাথে কয়টা দেওয়া ছিল, 3টা যদি দেওয়া থাকে তাহলে চতুর্থটা বের করা তো খুবই ইজি, কিন্তু এই ম্যাথটা দেখেন আপনার দেওয়া আছে ইনফরমেশন মাত্র 2টা, তাহলে কি করতে হবে, ইনফরমেশন 2টা থাকলেও বাংলা দিয়ে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এ ও বি স্বাধীন হলে, এ ও বি স্বাধীন, এই তথ্যটা আমাদের দেওয়া আছে না, এই তথ্যটা আসলে আমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিবে। কিভাবে? এ ও বি স্বাধীন হলে আমরা কি যেন শিখছি, এ ও বি স্বাধীন হলে, স্বাধীন কি জিনিস সেটা জানার দরকার নাই, আপাতত আপনি এটা জেনে রাখেন যে এ ও বি যদি স্বাধীন হয় তাহলে কি হয়, এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি এটার ভ্যালু বের করা যায়। দিস ইজ এনাফ ফর আস। এ ও বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বের করা যায়, এবং সেটা কিভাবে বের করা যায়, পি অফ এ আর পি অফ বি এই দুটো গুণ করে বের করা যায়। তাহলে আসেন আপনি খেয়াল করে দেখেন, এখানে পি অফ এ ও দেওয়া আছে, পি অফ বি ও দেওয়া আছে, আর কি লাগে, আমরা পেয়ে গেছি, কি পেয়ে গেছি, এ ইন্টারসেকশন বি পেয়ে গেছি। তাহলে পি অফ এ তো আছেই, পি অফ বি ও আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ও পেয়ে যাব, কি করলে পেয়ে যাব, এই দুটো গুণ করলে পেয়ে যাব। কেন? কারণ স্বাধীন, ঠিক আছে। তাহলে গুণ একটু করেন তো, এখানেই করে ফেলেন, 3 3 কাটা, তাহলে থাকে কত, 3 3 কাটা 1/4। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ও আমি পেয়ে গেলাম, এটার ভ্যালু 1/4, এটার ভ্যালু 1/3, এটার ভ্যালু 3/4, আর বাকিটা অবশ্যই যোগ বিয়োগ করলে বের হয়ে যাবে। ওকে, আমরা পরের টাইপে চলে যাই, টাইপ 3। দেখেন টাইপ 3 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এই পর্যন্ত যে দুইটা টাইপ করছি তাদের থেকে এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই টাইপে বলা হচ্ছে যে বক্স টাইপ। হ্যাঁ, বক্স টাইপ মানে কি, যে বাক্সে কিছু বল টল থাকবে। হ্যাঁ, একটা বাক্সে দেখেন, এখানে একটা কোশ্চেনটা পড়ে ফেলি আমরা একটু, যে একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা আর 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত, সেটি কালো হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা দেখেন, থলিতে 3 রকমের বল আছে, আমি যদি সামারাইজ করি 3 রকমের বল কি কি আছে। মনে করেন এটা আমার সেই থলি, 6টা কি আছে, নীল বল আছে, 6টা হচ্ছে ধরেন আমি নীল লিখলাম, হ্যাঁ 6টা নীল বল, 8টা আমার আছে সাদা বল, আর 10টা আমার আছে হচ্ছে কালো বল। ঠিক আছে, নীল সাদা কালো। ওকে গ্রেট। এখন কি বলছে, দৈবভাবে একটি বল। দৈবভাবে মানে কি, দৈবভাবে মানে হচ্ছে চোখ বুঝে, মানে আপনি যদি চোখ টোক সব বন্ধ রেখে বল তুলেন তাহলে সেটা হবে হচ্ছে র্যান্ডম ঘটনা, অর্থাৎ আপনি ওখানে কোনো মানে দুর্নীতি করেন নাই, ঠিক আছে, সোজা কথা দুর্নীতি করেন নাই, আপনি চোখ বুঝে একদম র্যান্ডমলি একটা পিক করছেন। তাহলে দৈবভাবে একটি বল তুললে, যদি আপনি চোখ বুঝে একটা র্যান্ডমলি একটা বল তুলেন, তাহলে সেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, বা সেই বলটি কালো হওয়ার সম্ভাবনা কত, আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেব। তাহলে তার আগে একটু খেয়াল করেন, এই কোশ্চেনে একটা বাক্স আছে, সেই বাক্সে কয়েক রকমের বল টল আছে ইত্যাদি। দিস ইজ এনাফ, এই ইনফরমেশনটুকু এনাফ এই টাইপের সাথে মিলানোর জন্য। দেখেন এই টাইপটা হচ্ছে বক্স টাইপ, অর্থাৎ বক্সের মধ্যে কিছু কালারের বস্তু থাকবে। তাহলে আমরা এই ম্যাচ চিনবো কি করে, এই ম্যাচ চিনবো হচ্ছে এই বক্সের মধ্যে বল টল আছে বা অন্য জিনিসও থাকতে পারে, কিন্তু 3 রকম কালারের থাকবে এরকম। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখেন ইম্পর্টেন্ট, বল তুলতেছি কয়টা, এখানে বল তুলতেছি কিন্তু একটা। এর পরের টাইপে আমরা দেখবো বল তুলবো হচ্ছে 2টা, বুঝতে পেরেছেন? এর পরের টাইপে আমরা বল তুলবো 2টা। আপাতত আমরা একটা বল তুলেই সন্তুষ্ট, ঠিক আছে, এরপরে কিন্তু তা থাকবো না। আচ্ছা, তো একটা বল তুলে সন্তুষ্ট যেহেতু, এই জন্য এই টাইপের পাশে আমরা লিখে রাখছি দেখেন অ্যাক্টিভ বল, কারণ 2টি বলে একটু ঝামেলা আছে, ছোট্ট একটা ঝামেলা আছে।
একটি বলেরটা খুব ইজি। আসলে আমরা 1 নম্বর অ্যানসার করে ফেলি। দেখেন সাদা হওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ সাদা। আচ্ছা, এবার আমরা পুরনো সেই সূত্রের দিকে আমরা একটু খেয়াল করবো। আমাদের পুরনো সূত্র কি ছিল, যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সমান নিচে হচ্ছে মোট ঘটনা, উপরে হচ্ছে অনুকূল ঘটনা। মনে পড়ে, মোট ঘটনা নিচে হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে একটু খেয়াল করেন তো, এখানে মোট ঘটনা কয়টা, মোট ঘটনা মানে কি বলেন তো? দৈর্ঘ্যভাবে একটি বল তুলতেছি, ঘটনা এটা না? দৈর্ঘ্যভাবে একটি বল যদি তুলি তাহলে কয় রকম হতে পারে সেই বলটা? চিন্তা করেন, এখানে 6টা নীল বল আছে, 6টা নীল বলের যে কোনো একটা হতে পারে, অথবা 8টা সাদা বলের যে কোনো একটা হতে পারে, অথবা 10টা কালো বলের যে কোনো একটা হতে পারে। অর্থাৎ আমি 6 যোগ 8 যোগ 10, এই টোটাল যে 24টা আমার বল আছে এই বাক্সের মধ্যে, এর মধ্যে যে কোনো বল আমার তোলা হতে পারে। যদি আমি দৈর্ঘ্যভাবে একটা বল তুলি চোখ বুঝে, তাহলে আমার 24টার মধ্যে যে কোনো একটা বল কিন্তু চলে আসতে পারে। তার মানে টোটাল ঘটনা কত রকম ভাবে ঘটতে পারে বলেন তো? কত রকম? 24 রকম ভাবে ঘটতে পারে। তাহলে নিচে মোট ঘটনা আমার অবশ্যই কত হবে? 24। ইটস ইজি। ওকে, এবার দেখেন উপরে কি অনুকূল, এখানে অনুকূল ঘটনা কই থেকে জানি পাই? আমরা অনুকূল পাই হচ্ছে কোশ্চেন থেকে। এখানে কোশ্চেন কোনটা? এই যে সাদা হওয়ার সম্ভাবনা কত। কোশ্চেনে কি হওয়ার সম্ভাবনা? সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার ঘটনা কয়টা আছে? সাদা হওয়ার ঘটনা আছে 8টা। তাহলে উপরে হবে 8। ঠিক আছে, 8 দিয়ে কাটলাম, তাহলে 1/3। 2 নাম্বার নিশ্চয়ই পারবেন, সুতরাং 2 নম্বরে আমরা যাচ্ছি না। 2 নম্বর কি হবে বলেন তো? 10/24, কারণ কালো বল আছে 10টা, কালো হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার আসেন টাইপ 3 এর। টাইপ 3 এর আরেকটা যে ঘটনা থাকতে পারে, যে 2টা বল, ঠিক আছে, এই 2টা বলের ঘটনা নিয়ে আমরা একটু দেখব। ওকে, টাইপ 3 2টা বল, তাই না? 2টা বল। ওকে, এইখানে কি হইছে? একটা থলিতে 6টা নীল, 8টি সাদা। আচ্ছা, থলিটা আরো একটু ডিজাইন করি আমরা। 6টা হচ্ছে আপনার নীল বল, 8টা হচ্ছে আপনার সাদা বল, আর 12টা হচ্ছে কালো বল। এবার কালো বল একটু বাড়ায় দেওয়া হয়েছে না? আচ্ছা, দেখো এরপরে কি বলা হচ্ছে যে পুনঃস্থাপন না করে। এইটা একটা বিষয়, পুনঃস্থাপন না করে বলে একটা কথা আবার বলতেছে। এটা একটু খুব গুরুত্বের সাথে করবেন। দেখেন 2টা বল তুলতেছি, এই ম্যাথের ব্যাপারটা কি 2টা বল তুলবো এবং পুনঃস্থাপন না করে। কোশ্চেনটা আমরা শেষ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এই থলিতে কিছু 3 রকমের কালারের কিছু বল আছে। পুনঃস্থাপন না করে যদি দৈর্ঘ্যভাবে পরপর 2টি বল তোলা হয়, তাহলে এই ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, কয়টা বল তুলতেছি দেখেন তো? 2টা বল পরপর তুলতেছি কিন্তু, অর্থাৎ একটা তোলার পরেই আমরা আরেকটা তুলে ফেলবো। আচ্ছা, একটা বল আমি তুললাম, ধরেন আমার সামনে বাক্স, বাক্স থেকে আমি একটা বল তুললাম। ওকে, তুলে আমি কি আমার পাশে রেখে দিব? একটা বল তুলে আমার পাশে রেখে দিব, দিয়ে আবার তুলবো? নাকি একটা বল তোলার পরে আমি কিন্তু চোখ বুজেই আছি। দৈর্ঘ্যভাবে মানে কি? আমি চোখ বুজে থাকতে হবে, আমাকে চোখ খোলা যাবে না। আচ্ছা, আমি যদি চোখ বুজে রেখে একটা বল তুলে আমার পাশে রেখে দিয়ে, ওটা রেখে দিয়ে তারপরে আরেকটা বল তুলি, তাহলে কি হবে বলেন তো? আমি মাঝখানে কি যেটা তুলছিলাম, প্রথমবার যেটা তুলছিলাম সেটাকে ফেরত দিছি? ফেরত দিই নাই। আচ্ছা, এটা একরকম হতে পারে। আর আরেকটা ঘটনা হতে পারে যে আমি যখন বাক্স থেকে বল তুলতেছি, ধরেন একটা বল তুললাম, খুব উত্তেজনার সাথে একটা বল তুললাম, তুলে এত বেশি উত্তেজনা ফিল করলাম যে আবার বলটা রেখে দিলাম। ঠিক আছে, আবার বলটা তার কাছে ফেরত দিলাম। এটা হতে পারে কিন্তু। তাহলে 2 রকম ভাবে ঘটনা হতে পারে। একটা হতে পারে কি, প্রথমবার তুলে আমি আলাদা জায়গায় রেখে দিয়ে পরেরটা তুলছি, এটা একরকম হতে পারে। এটাকেই বলা হবে কি? পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন করা মানে কি? আবার ফেরত দেওয়া। এটাকেই পুনঃস্থাপন করা বলে। অর্থাৎ পুনঃস্থাপন না করে এটা সোজা বাংলা আপনারা লিখে ফেলতে পারেন এখানে ফেরত না দিয়ে। তাহলে ফেরত না দিয়ে যদি আপনি করেন তাহলে এই ম্যাথটা হবে এরকম। আর আরেকটা ঘটনা কি হতে পারে? ফেরত দিয়ে, অর্থাৎ প্রথমবার আপনি বল তুললেন, তোলার পরে আবার সেটা ফেরত দিলেন, বাক্সে আবার রাখলেন, রেখে আবার আরেকটা তুললেন। এরকম 2 ভাবে এই অঙ্ক হতে পারে। 2টা বল তোলার ম্যাথ তাহলে 2 রকম। 2টা বল তোলার ম্যাথ হচ্ছে 2 রকম। আমরা আবার একটু আসেন, একটু হালকা সামারি করি। একটা বাক্সের ম্যাথ কয় রকম? তাইলে টোটাল বাক্সের ম্যাথ টোটাল হচ্ছে 3 রকম অ্যাকচুয়ালি। প্রথমে হচ্ছে একটা বল তুলতেছি,
সেখানে কোনো পুনঃস্থাপনের ঝামেলা নাই। আর আরেকটা ধরনের ম্যাথ হচ্ছে আপনার দুইটা বল তুলতেছে, দুইটা বল যখন তুলবো তখন দুই রকম হয়, আর তাই না? একটা হচ্ছে আমি পুনঃস্থাপন করছি আর একটা পুনঃস্থাপন করছি না। আচ্ছা, তাহলে ফেরত না দিয়ে যে ম্যাথটা সেটা আমরা আগে করবো। দেখেন এইখানে তাহলে পরপর দুইটা বল তোলা হলো এবং সম্ভাবনা নির্ণয় করতে হবে কিসের? দুইটা বলই সাদা, এটার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে আসেন আমরা দুইটা বলই সাদা, প্রবাবিলিটি অফ দুইটা বলই সাদা, এটা আমরা এইভাবে লিখবো। দেখেন হোয়াইট হোয়াইট, ঠিক আছে, সাদা সাদা বা সা সা এটা লিখতে পারি। প্রথমবারও সাদা, পরের বারও সাদা। আচ্ছা, তাহলে দুইটা বলই সাদা, এটা তোলার সম্ভাবনা কত হবে? আসেন, টোটাল বল কয়টা এখানে? 12 8 20 8 6 26, টোটাল বল আছে আমার 26টা। তাহলে মোট ঘটনা কত রকম? 26 রকম। আমরা আগে দেখেন প্রথম বল সাদা, এটার সম্ভাবনা একটু বের করে ফেলতে। প্রথম বলটা সাদা, এটার সম্ভাবনা কি হবে? যদি কোশ্চেনটা এরকম হতো আর কি, একটা বলের ক্ষেত্রে হতো, তাহলে প্রথম বলটা সাদা, এটার সম্ভাবনা কত হতো বলেন তো? এটার সম্ভাবনা নিশ্চয়ই হইতো নিচে 26 মোট ঘটনা আর উপরে হচ্ছে 8 অনুকূল ঘটনা, যেহেতু সাদা বল আমার আছে 8টা। তাহলে প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 8/26। আচ্ছা, তাহলে এখানে দেখেন প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা 8/26। ওকে, গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় বল নেওয়ার আগে আমি কি করতেছি? পুনঃস্থাপন করতেছি না কি করতেছি না? কি বলছে? পুনঃস্থাপন না করে, তার মানে আমরা ফেরত দিব না। ভালো করে খেয়াল রাখবেন, ফেরত দিব না। যদি ফেরত না দেই তাহলে এই মুহূর্তে আপনি একটু খেয়াল করেন তো, ফেরত যদি না দিই তাহলে এই মুহূর্তে আমার বাক্সে বল আছে কয়টা? বাক্সে বল আছে আমার হচ্ছে 25টা, একটা কমে গেছে, খেয়াল করেন, কারণ আমি অলরেডি একটা বল তুলে আমার পাশে রেখে দিচ্ছি, ফেরত দিই নাই। তাহলে আমার বল হয়ে গেল কয়টা? 25টা। ওকে, 25টা বলের মধ্যে আমার কোন বল তুলতে হবে? দ্বিতীয়বারও সাদা বল তুলতে হবে। আপনি চিন্তা করে দেখেন, প্রথমবার আমি কিসের সম্ভাবনা বের করছি? সাদা বলের সম্ভাবনা বের করছি না? তার মানে কি সাদা বল আমি একটা তুলে ফেলছি অলরেডি। তাহলে একটা সাদা বল যদি তুলে ফেলি তাহলে সাদা বলের সংখ্যা 1 কমে গেছে। তাহলে টোটাল বল হয়ে গেছে 25 আর সাদা বল হয়ে গেছে কত? 7। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে প্রথমবার সাদা বল তোলার পরে আমার টোটাল বল হয়ে গেল 25 আর সাদা বল হয়ে গেল 7। তাহলে দ্বিতীয়বারে যদি আমি সাদা বল আবার তুলতে চাই তাহলে সম্ভাবনা হবে 7/25। মাঝখানে কি করব? মাঝখানে যোগ না, অ্যাকচুয়ালি মাঝখানে হবে গুণ। আপনাদের মনে পড়ে কিনা ওই যে স্বাধীন ঘটনার একটা ব্যাপার পড়ছিলাম না আমরা? ওখানে কি ছিল যে দুইটা ঘটনা যদি স্বাধীন হয় তাহলে দুইটা একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে গুণ হবে। তো এইখানে ওই জন্যই আসলে গুণ হচ্ছে, এই দুইটা ঘটনা অ্যাকচুয়ালি স্বাধীন। বুঝতে পারছি? ওকে, এনিওয়ে আমাদের এত ডিটেইলস জানার দরকার নাই। মোটামুটি আমরা কি করব? এই জায়গায় গুণ করব। দুইটা বল যদি তুলতে হয় তাহলে আমরা গুণ করব, ঠিক আছে? পুনঃস্থাপন না করে এই ম্যাথটা আমরা করলাম। এবার আসেন পুনঃস্থাপন করে এই ম্যাথটা আমরা করব। আচ্ছা, এখানে আরো কয়েকটা ম্যাথ ছিল। দুইটা বলই কালো, এটাও একই রকম হবে, তাই না? পারবেন মনে হয় নিশ্চয়ই। একটি সাদা অপরটি কালো, এটা একটু করে আসেন। একটি সাদা অপরটি কালো, 3 নাম্বার। একটা সাদা, তাহলে প্রথমটা হচ্ছে সাদা, দ্বিতীয়টা আমার কালো, এটার সম্ভাবনা কত? দেখেন তো, প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা অবশ্যই বোঝা যাচ্ছে 8/26, তাই না? টোটাল বল আছে এখানে 26টা, তাহলে 8/26 হচ্ছে প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা। এবার মাঝখানে গুণ চিহ্ন আমরা সবাই জানি। অপরটা কালো, এর মাঝখানে আমি কি করছি? বল ফেরত দিই নাই। বল যদি ফেরত না দিই তাহলে বলের সংখ্যা এখন হয়ে গেছে কয়টা ভাইয়া? এখন বল হয়ে গেছে 25টা, একটা কমে গেছে। এখন আপনি চিন্তা করেন তো, উপরের বলও কি একটা কমে গেছে? এটা কি 7 হবে? সাদা না কিন্তু, এটাই ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে পরের বলটা কিন্তু আবার সাদা না, পরের বলটার কথা বলছে হচ্ছে কালো বল। আমরা অলরেডি একটা বল তুলছি, সেটা হচ্ছে সাদা বল। সাদা বল 7টা হয়েছে, ঠিক আছে, কিন্তু কালো বল কিন্তু কমে নাই। কালো বল 12টাই আছে। তো উপরে এখানে 12 হবে, বাট নিচে 25 হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সাদা অপরটা কালো। এবার আসেন আমরা টাইপ 3 এর পুনঃস্থাপন করে যে ম্যাথটা সেটাতে চলে যাই। দেখেন একই বাক্স নিয়ে আমরা কাজ করতেছি। ওই 6টা নীল, 8টা সাদা, 12টা কালো, একই বাক্স, কোনো সমস্যা নাই। টোটাল বল 26, সাদা কয়টা? 8টা।
কালো 12টা, নীল 6টা। ওকে, একই বাক্স, কিন্তু ঘটনা এখানে কি, এখানে পুনঃস্থাপন করব, অর্থাৎ বলটা তুলে আবার ফেরত দিব। ওকে, তাই যদি হয় তাহলে 1 নম্বর না করে আমরা 2 নম্বরে যাই। দেখেন 2 নম্বর কি বলছে, দুইটি বলই কালো হওয়ার সম্ভাবনা কত। প্রবাবিলিটি অফ, তাহলে আমি কি লিখবো, কালো কমা কালো সমান, আগে প্রথম বলের কথা চিন্তা করেন। প্রথম বল তোলার সময় আমার টোটাল বল আছে কয়টা, 26টা, এর মধ্যে কালো আছে কয়টা, 12টা। গেল প্রথম স্টেপ আমার শেষ। সেকেন্ড স্টেপে আমি কি করতেছি, সেকেন্ড স্টেপে আমি প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে একটা গুণ চিহ্ন দিব, তারপরে এরকম একটা ভার্টিক্যাল টান দিব, তাই তো। এবার আসেন, প্রথমবার যে বলটা আমি তুললাম সেটা কি বল ছিল ভাইয়া, এটা ছিল কালো বল। এই কালো বলটা কি আমি তুলে নিজের কাছে রেখে দিছি, না দিই না, এটা কি করছে, আবার ফেরত দিছি। তাহলে বাক্সের যা অবস্থা আগে ছিল এখনো সেই অবস্থায় আছে। তার মানে আমি আবার ম্যাথটা আসলে সেই শুরুতে যেভাবে ম্যাথ করছি সেই একইভাবে ম্যাথ করবো, অর্থাৎ বাক্সটা যেহেতু আগের অবস্থাতেই আছে, সুতরাং আমার টোটাল বল এখন 26টাই, কালো পেতে চাই, কালো আছে 12টাই, সুতরাং একই সংখ্যা বা একই হিসাব আরেকবার লিখতে হবে। ঠিক আছে, 3 নম্বরে আসে, একটা সাদা অপরটি কালো, প্রবাবিলিটি অফ সাদা কমা কালো। তাহলে প্রথমটা সাদা হওয়ার সম্ভাবনা কত, 8/26, পরেরটা কালো হওয়ার সম্ভাবনা কত, একই হবে 8/26 না, 8/26 না, যেহেতু এটা কালো, সুতরাং কালোর ক্ষেত্রে যত হওয়া উচিত, কালোর ক্ষেত্রে কত হওয়া উচিত, 12/26। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এখানে আমি মাঝখানের মানে প্রথমবার বল তুলে মাঝখানে আবার কি করছি, বলটা বাক্সে ফেরত দিচ্ছি, সেই কারণে আমার বলের সংখ্যা কমে যাচ্ছে না, বলের সংখ্যা আগে যা ছিল পরেও তাই থাকছে, টোটাল বল 26টাই থাকছে, আবার কালো সাদাতেও কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমি ফেরত দেব না, অর্থাৎ পুনঃস্থাপন করব না, তখন কি হবে, তখন হচ্ছে কমবে, তাই না। ওকে, টাইপ 4-এ চলে যান। দেখেন টাইপ 4 হলো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস ওই ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক আছে, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা সমান হচ্ছে 1 মাইনাস ওই ঘটনা ঘটার সম্ভাবনা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সব রকম ম্যাথেই এটা লাগতে পারে, যে কোনো ম্যাথেই এই জিনিসটা থাকতে পারে। কিরকম থাকতে পারে আমরা একটু পরে দেখব। কোনো ঘটনা না ঘটাকে আমরা আসলে এ প্রাইম দিয়ে বুঝাই, কোনো ঘটনা ঘটাকে যদি আমরা পি অফ এ দিয়ে বোঝাতে পারি, তাহলে না ঘটাকে আমরা এই উপরে একটা প্রাইম দিয়ে বুঝাই, অথবা এ এর উপরে বার দিয়েও বোঝানো যায়, এটা অথবা এটা, এর যে কোনো একটা দিয়ে বোঝানো হবে যে কোনো ঘটনা ঘটে নাই। এ মানে ঘটনা ঘটছে, এ প্রাইম মানে ঘটনা ঘটে নাই। তাহলে 1 মাইনাস পি অফ এ, যদি আমরা সূত্রটা বীজগাণিতিক ভাবে লিখতে চাই তাহলে এটা হবে পি অফ এ প্রাইম সমান 1 মাইনাস পি অফ এ। ওকে, এবার দেখেন এটার উদাহরণ কি, এটার উদাহরণ ধরেন আপনাকে বলা হলো যে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3, তাহলে আপনার চাকরি না পাওয়ার সম্ভাবনা কি, ঝটপট 1 থেকে বিয়োগ করে দেবেন। যদি বলা হলো যে এই বছর ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার বা বাংলাদেশের কোনো একটা ক্রিকেট টুর্নামেন্টে পার্টিসিপেট করার সম্ভাবনা হচ্ছে 1/3, তাহলে না করার সম্ভাবনা কত, 1 - 1/3। সূর্য ওঠার সম্ভাবনা হচ্ছে মনে করেন যে 1, তাহলে না ওঠার সম্ভাবনা কত, 1 - 1 0, তাই না। বা একটা ডাইস আপনি ঘোরাচ্ছেন, সেখানে 14 পড়ার সম্ভাবনা কত, 0, তাহলে 14 না পড়ার সম্ভাবনা কত, 1 - 0, তাই না, 14 না পড়ার সম্ভাবনা। আচ্ছা, এবার দেখেন আবহাওয়া অফিসের কোশ্চেন হচ্ছে 36তম কোশ্চেন। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। দেখেন এখানে আমাদের মনে হতে পারে যে প্রথমে গুরুগম্ভীর ভাবে বেশ কিছু তথ্য দেওয়া আছে না, 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, বাপরে কি না জানি তথ্য এখানে দেওয়া হচ্ছে, 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আপনি একটু ভাবলেই দেখবেন যে এই তথ্যগুলোর কোনো গুরুত্ব নাই আসলে। আচ্ছা, কোশ্চেনটা করে ফেলি, ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাই না। যেই সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন, সপ্তাহে কয়দিন থাকে, 7 দিন থাকে। একটা সপ্তাহে দিন থাকে 7টা, তার মধ্যে বৃষ্টি হয়েছে কয়দিন,
5 দিন, তাহলে ওই সপ্তাহে যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত বলেন তো? 5/7। কারণ সপ্তাহে টোটাল দিন 7টা, বৃষ্টি হয়েছে 5টা, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার কত? 5/7 না? 7 দিনের মধ্যে 5 দিন হয়েছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। এটা বের করার আগে আমরা কি করব? আমরা বের করব হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। তাহলে আপনি দেখেন প্রবাবিলিটি অফ বুধবারে যে বৃষ্টি হবে তার সম্ভাবনা কত? তার সম্ভাবনা হচ্ছে যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7। তো বুধবার, মঙ্গলবার, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে যদি থাকতো শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা হতো, একই কথা, রবিবার একই কথা, তাই না? কারণ আমাকে কি কোশ্চেনে বলে দিচ্ছে যে কোন কোন বারে বৃষ্টি হয়েছে। দেখেন সেরকম কোনো তথ্য দেওয়া নাই, কোন কোন বারের কথা বলা নাই, শুধু বলা হয়েছে 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে 5 দিন। এখন সেটা দ্বিতীয় সপ্তাহ নাকি 2015 সাল, দ্যাট ডাজন্ট ম্যাটার। 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে 5 দিন, সুতরাং যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7, বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 1 - 5/7, দ্যাট মিন্স 2/7। ওকে, টাইপ 4 এর আরেকটা ম্যাথ আছে, এটা আমার মনে হয় আপনারা পারবেন। এটা হচ্ছে ওই টাইপ 2 এর ম্যাথ আর কি। টাইপ 2 এর ম্যাথ শুধু 1 থেকে বিয়োগ করতে হবে। সাদা, এই যে দেখেন এটা সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। আমরা সাদা হওয়ার সম্ভাবনা বের করব, পরে 1 থেকে বিয়োগ করব। টাইপ 5 সংখ্যাবাচক। সংখ্যাবাচক এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এখনো পর্যন্ত এখান থেকে বিসিএস এ ম্যাথ আসে না। আচ্ছা সরি, আসছে একটা ম্যাথ আসছে, 38 এ একটা আসছে, ঠিক আছে। সো গুরুত্ব আছে, কিছুটা হলেও গুরুত্ব আছে। ওকে, টাইপ 5 দেখেন, টাইপ 5 এ কি বলা হচ্ছে যে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। সংখ্যাগুলো কি কি আমার? 30 থেকে 40। এই সংখ্যা থেকে যে কোনো একটাকে যদি আপনি নেন তাহলে সেই সংখ্যাটা মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। আপনি একটু খেয়াল করে দেখেন 30 থেকে 40 পর্যন্ত যে সংখ্যা আছে এর মধ্যে আপনার মৌলিক সংখ্যা কি কি আছে সেটা আগে আমরা দেখি। এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 30 তো মৌলিক না, 31 হচ্ছে মৌলিক, 33, 34, 35 ও না, 34, 37 হচ্ছে মৌলিক। 39 মৌলিক হবে না, 39 কিন্তু হবে না, কারণ 3 দিয়ে যাবে। সো 31 আর 37 এই দুইটা ছাড়া আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই। ওকে, এবার আমরা দেখি এগুলো তাহলে কিসের সেট? এটা মৌলিক সংখ্যার সেট। এবার আমরা দেখব হচ্ছে 5 এর গুণিতক। 5 এর গুণিতক কি কি আছে? 30 থেকে 40 এর মধ্যে 30 আছে, 35 আছে, 40 আছে, তাই না? এটা হচ্ছে 5 এর গুণিতক, 5 এর মাল্টিপলস। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন এই কোশ্চেনটার মাঝখানে কি আছে? এই দুটো তথ্যের মাঝখানে অথবা বলে একটা কথা আছে, মৌলিক অথবা 5 এর গুণিতক। মনে পড়ে এরকম একটা ম্যাথ করছি না? অথবা থেকে মাঝখানে ইউনিয়ন মানে সবাইকে নিব। দেখেন তো সবাইকে নিলে কি কি নেওয়া হয়? 30 নেওয়া হয়, 31 নেওয়া হয়, 35 নেওয়া হয়, 37 আর 40। অর্থাৎ কয়জন আসলো? এখানে 2 আর এখানে 3, টোটাল 5 জন আসলো, তাই না? এই 5 জন হচ্ছে আমার এখানে কি ঘটনা বলেন তো? অনুকূল ঘটনা, তাই না? মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার ঘটনা কয়টা আছে? টোটাল 5 রকম আছে। তাহলে 5টা হচ্ছে আমার অনুকূল ঘটনা। এখন কোশ্চেন হচ্ছে টোটাল ঘটনা কয়টা এখানে? দেখেন তো কি বলছে? 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিচ্ছেন, এটা আপনার তথ্য। তাহলে এই তথ্য থেকে আমরা কি পাই? টোটাল ঘটনার আইডিয়া পাই। আসেন এই তথ্যে কি বলা হচ্ছে? 30 থেকে 40 পর্যন্ত যে কোনো সংখ্যা আপনি নিতে পারবেন। তার মানে আপনি চিন্তা করেন 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা লেখা কাগজ ধরেন আপনার সামনে রাখা হয়েছে, এবার আপনি চোখ বুঝে যে কোনো একটা নিতে পারছেন। তার মানে আপনি কত রকম ভাবে সেটা নিতে পারেন। 30 থেকে 40 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তত রকম ভাবে। 30 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 10টা। না, এখানে একটা ভুল হচ্ছে। 30 থেকে 40 পর্যন্ত কিন্তু 10টা সংখ্যা না, 11টা সংখ্যা। এই জায়গাটাতেই বিসিএস পরীক্ষায় 38তমতে প্রচুর লোকের ভুল হয়েছে, 10 লিখে আসছে, ঠিক আছে? সো এগুলো খুব খেয়াল করুন। 30 থেকে 40 পর্যন্ত 11টা কেন? কারণ 30 সহজে আপনাকে হিসাব করার সময় 30 সহ হিসাব করতে, 30, 31, 32 এরকম হিসাব করতে হবে। কিন্তু এইভাবে হাতে গুনে হিসাব করা কিন্তু খুব মুশকিল। আপনার যদি বলা হয় 30 থেকে শুরু করে 3000 পর্যন্ত, তাহলে আপনি যদি হাতে গুনতে শুরু করেন তাহলে তো খুব হাস্যকর হবে। তাহলে আমরা হিসাবটা কিভাবে করব? এটা একটু মনোযোগ সহকারে দেখেন। হিসাবটা করবো এইভাবে, লাস্টের সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ দিব, সাথে 1 যোগ করব। এই 1 হচ্ছে এই যে 30 কে ইনক্লুড করতে হবে এই জন্য। তাহলে এটা কত পাওয়া গেল? 40 থেকে 30 এর পার্থক্য হচ্ছে 10 প্লাস 1 অর্থাৎ 11, টোটাল 11টা। 5/11 হচ্ছে আমার অ্যানসার। ওকে।
আমরা পরের ম্যাথে যাই। দেখেন সংখ্যাবাচক আরেকটা ম্যাথ আছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক এবং একই সাথে বেজোড় হওয়ার সম্ভাবনা কত। একই রকম ম্যাথ, তাই না? মৌলিক 1 থেকে 100 পর্যন্ত মৌলিক কয়টা? 25টা না? 25টা। কিন্তু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25। এটা আপনাদের মুখস্থ রাখতে বলছিলাম আমি ম্যাথ 1 লেকচারের সময়। তাহলে 25টা হচ্ছে মৌলিক সংখ্যা। আর বেজোড় সংখ্যা কয়টা 1 থেকে 100 পর্যন্ত? আমরা জানি 50-50 বেজোড় আর জোড় আছে, তাই না? 1 থেকে 100 পর্যন্ত মানে বেজোড় আছে টোটাল 50টা। আচ্ছা, এখন একই সাথে মৌলিক একই সাথে বেজোড় এরকম সংখ্যা কয়টা হবে বলেন তো? মৌলিক সংখ্যা যে 50টা, এই 50 সরি মৌলিক সংখ্যা যে 25টা, এই 25টা মৌলিক সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আছে যারা জোড়? চিন্তা করেন, জোড় সংখ্যা কি মৌলিক হয়? হয় না, কিন্তু একজন হয়, কে হয়? 2 হয়। তাহলে এই 25 জন যে মৌলিক সংখ্যা, 1 থেকে 100 মধ্যে 25টা মৌলিক সংখ্যা, তার মধ্যে 2 বাদ যাবে, কারণ 2 একই সাথে বেজোড় না। দেখেন কি বলছে, একই সাথে মৌলিক এবং একই সাথে বেজোড় হতে হবে। তাহলে 25টার মধ্যে ওই 2 বাদ গেলে কয়টা থাকবে? 24টা থাকবে, একটা সংখ্যা বাদ। তাহলে 24টা সংখ্যা একই সাথে মৌলিক এবং একই সাথে বেজোড়, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে টোটাল সংখ্যা কত এখানে আমার? 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা, তাহলে 24/100। ওকে, দেখেন এখানে একই রকম একটা কোশ্চেন আছে। টিকেটের গায়ে 700 থেকে 1300 পর্যন্ত সংখ্যা লেখা আছে এবং লটারির ভিত্তিতে রয়েছে 3টি পুরস্কার। টিকেটের গায়ে লেখা আছে 700 থেকে 1300। তাহলে টোটাল টিকেট কয়টা আছে বলেন তো? 700 থেকে 1300 যদি লেখা থাকে তাহলে টোটাল টিকেট আছে কয়টা? এটা আমরা হিসাব করে ফেলি। টোটাল টিকেট আছে হচ্ছে আপনার 600টা, কিন্তু প্লাস 1, তাই না? কারণ 700 থেকে শুরু করে 1300 পর্যন্ত, সো 1 যোগ করতে হবে। সো 601টা টোটাল টিকিট আছে আমার। তাহলে এর মধ্যে কি হয়েছে? লটারির ভিত্তিতে রয়েছে 3টি পুরস্কার। এবার জিরো থেকে হিরো সিনেমায় জনাব জসিম একটি টিকিট কিনলেন। মনে করেন বাংলা সিনেমা জিরো থেকে হিরো, এখানে জনাব জসিম একটা টিকিট কিনলেন। এই 601টা টিকিটের মধ্যে থেকে যে কোনো একটা টিকিট উনি কিনছেন। তার যে কোনো একটি পুরস্কার বাগিয়ে নেওয়ার সম্ভাবনা কত? দেখেন তো এখানে আমি যদি হিসাব করি তাহলে তার টোটাল ঘটনা হচ্ছে 601টা, কারণ সে যে কোনো একটা টিকিট পেতে পারে। আর এই 601টা টিকিটের মধ্যে পুরস্কার পাবে এরকম টিকিট কয়টা? 3টা। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 3 আর টোটাল ঘটনা 601। বুঝা গেছে? এখানে এই জিনিসটা ভুল করবেন না, 1 যোগ করতে হবে। আচ্ছা, টাইপ 6 মোটামুটি আমাদের খুব একটা মানে দরকারি জিনিস না, আমরা এটা স্কিপ করলাম। অনুক্রম বা ধারা, এটাতে একটু আসেন। আচ্ছা, অনুক্রম বা ধারা এই লেকচারটা টপিকটা আমরা একটু শুরু করব। দেখেন আপনাদের আগেই বলছি যে এই টপিকটা থেকে শুধুমাত্র 40-এ একটা কোশ্চেন আসছে, কিন্তু এর আগে ঠিক এরকম ভাবে কোশ্চেন আসে না। তো এটাতে আমরা খুব বেশি সময় ব্যয় করব না। একটু খেয়াল করেন, এখানে একটা সিরিজ দেওয়া আছে, অনুক্রম দেওয়া আছে। 2 এর পরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। একটু খেয়াল করেন তো এখানে কিভাবে নাম্বারগুলো আসতেছে। আমি যদি জিজ্ঞেস করি 10 এর পরের নাম্বারটা কি হবে, তাহলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এই নাম্বারগুলো কি সিকোয়েন্সে আসতেছে, সেটা খেয়াল করে সেই একই সিকোয়েন্সে 10 এর পরের নাম্বারটা বের করতে হবে। একটু নজর দিলেই বুঝতে পারবেন। আপনি দেখেন পার্থক্য যদি খেয়াল করেন, 2 আর 4 এর পার্থক্য কত? 2। 4 আর 6 এর পার্থক্য 2, তাই না? অর্থাৎ 2 2 করে বাড়তেছে। খেয়াল করেন, 2 2 করে বাড়তেছে। এই 2 2 করে বাড়তেছে, তার মানে কি 8 এর পরে 10, 10 এর পরে কি হবে? 12 হবে। সিম্পল, তাই না? আচ্ছা, কিন্তু আমাদের কোশ্চেন সেইটা না। আমাদের কোশ্চেন মোটামুটি এইরকম। আমরা এখান থেকে এরকম একটা ম্যাপ তৈরি করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এই নাম্বারগুলোর সাথে এদের সিকোয়েন্সের কি কোনো রিলেশন আছে। দেখেন তো, এইটা একটা অনুক্রম। অনুক্রম মানে কি? সংখ্যার একটা সিরিয়াল, যেখানে কোনো না কোনো একটা নিয়ম ফলো করা হয়েছে। যেমন এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে? 2 2 করে যোগ করা হবে, এই নিয়মটা ফলো করা হয়েছে, তাই না? সংখ্যার একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সে একটা রুল ফলো করা হয় সেটাকেই বলা হয় অনুক্রম। ঠিক আছে? তো এই অনুক্রমে আপনি একটু খেয়াল করে দেখেন, এই অনুক্রমে যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের প্রথম নাম্বারটা হচ্ছে 1, দ্বিতীয় নাম্বারটাকে 4 বা দ্বিতীয় টার্ম, আমরা টার্ম বলতে পারি একটাকে। ফার্স্ট টার্ম হচ্ছে 2, সেকেন্ড টার্ম 4, থার্ড টার্ম হচ্ছে 6, এভাবে চলতে থাকে।
এখন আমরা যে জিনিসটা এই বক্সের মধ্যে দেখতে চাচ্ছি, দিস ইজ ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই টার্মগুলোর সাথে, এটা যে প্রথম টার্ম, এই প্রথম অর্থাৎ প্রথম মানে কি, এটা ফার্স্ট টার্ম নাম্বার 1, তাই না, ফার্স্ট টার্ম, এই 1 এর সাথে এই টার্মের ভ্যালু অর্থাৎ 2, এই টার্মের ভ্যালু কত 2, আর এই টার্মের সিরিয়াল কত, সিরিয়াল হচ্ছে 1, এই 1 এর সাথে 2 এর কি সম্পর্ক আছে? বা আপনি মনে করেন যে এই টার্ম 8 নাম্বার, সরি এটা কয় নাম্বার টার্ম, 8, যেটা 1 2 3 4, 4 নাম্বার টার্ম না, 4 নাম্বার টার্ম যে 8, তার সাথে এই যে সিরিয়ালটা, তাদের সিরিয়াল নাম্বার কত 4 আর ভ্যালু কত 8, এই সিরিয়ালের সাথে এর ভ্যালুর রিলেশনটা কি? দেখেন আমরা যদি বলি, আপনি একটু বোর্ডে খেয়াল করেন যে আমি যদি বলি সিরিয়াল নাম্বার হচ্ছে গিয়ে 1, ভ্যালু কত দাঁড়াচ্ছে তার 2, সিরিয়াল নাম্বার 2, ভ্যালু দাঁড়াচ্ছে কত 4, দেখেন তো ডাবল হচ্ছে না, ডাবল হচ্ছে, কিন্তু সিরিয়াল যদি আমি বলি 3, তার ভ্যালু হচ্ছে 6, খেয়াল করে দেখেন, ঠিক আছে, সিরিয়াল যদি 3 হয় ভ্যালু হচ্ছে 6, এটাই আমি হচ্ছে এই বক্সটাতে লেখার চেষ্টা করছি। দেখেন n মানে হচ্ছে সিরিয়াল, সিরিয়াল যখন 1 তখন ভ্যালু 2 * 1, সিরিয়াল যখন 2 ভ্যালু 2 * 2, 2 * 3, 2 * 4, 2 * 5, তার মানে কি সিরিয়াল যদি হয় n তাহলে ভ্যালু হবে 2 * n, ক্লিয়ার? এটা দিয়ে আমি কি বুঝালাম, এটা দিয়ে আমি যেটা বুঝালাম সেটা কিছুক্ষণ পরেই আমরা টের পাবো। আপাতত আমরা আরেকটা দেখি, দেখেন 3 5 7, এখানে কত কত করে বাড়তেছে, 2 2 করে বাড়তেছে না? দেখেন মজার ব্যাপার হচ্ছে যখনই 2 2 করে বাড়বে, একটু খেয়াল করে দেখেন, এইখানে আমরা nth টার্মের জন্য যে ফর্মুলাটা বের করছি 2n, এখানে n এর আগে কি আছে, দেখেন তো 2 না, এই 2 অ্যাকচুয়ালি কেন আসছে জানেন, এই গ্যাপের কারণে আসছে, গ্যাপ হচ্ছে 2 করে, এই জন্য 2 আসছে। দেখেন এইখানকার যে নতুন সিকোয়েন্সটা আমরা পাইছি বা অনুক্রমটা পাইছি, এই অনুক্রমে গ্যাপ কত, 2 2 করে গ্যাপ না? সুতরাং এইখানেও ফর্মুলা যদি আমরা বানাই তাহলে সেখানে কিন্তু 2n থাকবে। দেখেন খেয়াল করে, এখানে থাকবে হচ্ছে 2n, আমরা যদি একদম লাস্ট ইয়েটা দেখি যে এখানে থাকবে হচ্ছে 2 * সিরিয়াল নাম্বার, n মানে কি সিরিয়াল নাম্বার, 2 * সিরিয়াল নাম্বার প্লাস 1, এরা যে কাজ করতেছে তার প্রমাণ দেখেন। মনে করেন n এর ভ্যালু 4, অর্থাৎ 4 নাম্বার যে পদটা আছে বা টার্মটা আছে সেটার ভ্যালু যদি আমি বের করি তাহলে 2 * 4 + 1, 2 * 4 + 1 কত হলো 9, দেখেন তো 9 আছে নাকি 4 নম্বরে, 1 2 3 4, দেখেন 9 আছে, ঠিক আছে? তার মানে কি, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোনো সিকোয়েন্সকে, ভালো করে শুনবেন এটা, যে কোনো সিকোয়েন্সকে আমরা ওই সিরিয়াল নাম্বারের সাপেক্ষে একটা ফর্মুলায় আনতে পারি। যে সিরিয়াল নাম্বার ধরেন 5 হলে সেটা কত হবে, 7 হলে কত হবে, এটা একটা মাত্র ফর্মুলার মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং সেটাই এখানে করা হয়েছে। এখন এই ফর্মুলেশন করাটা কিন্তু আপনাদের কাছে খুব টাফ মনে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু খুব ইজিলি করার বুদ্ধি আমি আপনাদেরকে একটু বলে দিব। সেটা হচ্ছে, খেয়াল করেন, মনে করেন যে এই ফর্ম, মনে করেন যে আমরা এটা নিয়ে কাজ করতেছি, আচ্ছা না এটা নিয়ে কাজ করতেছি, এটার কথাই ভাবো, এইখানে পার্থক্য কত 2, তাই না? এই 2 প্রথমে আপনি লিখবেন, একটু বোর্ডে আসেন, ধরেন আমরা প্রথমে এই দ্বিতীয় সিকোয়েন্সটার জন্য প্রথমে লিখলাম 2, কেন 2 লিখলাম, কারণ এটা গ্যাপ হচ্ছে 2। এবার যেটা করব সেটা হচ্ছে এর সাথে n গুণ দেব, তাহলে কি করছি বলেন তো, সিকোয়েন্সের গ্যাপটা বের করতেছি, ইনটু হচ্ছে গিয়ে n দিয়ে গুণ দিচ্ছি। আচ্ছা ওকে, এরপরে কি করব, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা টার্মের উপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখেন মনে করেন আপনি 3 এর উপরে এটা অ্যাপ্লাই করতেছেন, প্রথম টার্ম মানে n এর ভ্যালু কত ভাইয়া, n এর ভ্যালু 1, তাই না? তাহলে 2 এর সাথে 1 গুণ করেন কত হয় 2, কিন্তু প্রথম টার্মের ভ্যালু কি 2? প্রথম টার্মের ভ্যালু কিন্তু 2 না, প্রথম টার্মের ভ্যালু হচ্ছে 3। তাহলে আপনার এই 2 এর সাথে কি করতে হচ্ছে, 1 যোগ করতে হচ্ছে, তাহলে আপনি 3 পাচ্ছেন। বুঝা গেল? 2 এর সাথে 1 যোগ করতে হচ্ছে তবে আপনি 3 পাচ্ছেন, তার মানে কি 2n এর সাথে আপনার 1 যোগ করতে হবে। তাহলে আবার একটু সামারাইজ করে দেখেন, আমি প্রথমে কি করব, গ্যাপ নিব, আমি নিব হচ্ছে গ্যাপ ইনটু n, চোখ বুঝে n বসাবেন, গ্যাপ নিব, গ্যাপটা ক্যালকুলেশন করব ইনটু n প্লাস অথবা মাইনাস
একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কিভাবে পাচ্ছি আমি? এই সংখ্যাটা পাচ্ছি হলো প্রথমটার সাথে তুলনা করে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি, আসেন। আমরা দেখেন এখানে গ্যাপ হচ্ছে আসলে কি, তাই না? গ্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি মেইন জিনিস। এইখানে বলেন তো, এটা একটু প্র্যাকটিস করে ফেলি আমরা। 1 5 9 13 1 5 9 13, এখানে গ্যাপ কত করে দেখেন তো? 4 4 করে না? 1 থেকে 5 4, 9 5 থেকে 9 4, তাই তো? গ্যাপ যদি 4 হয় তাহলে গ্যাপ ইনটু কি লিখবো জানি? n, 4n। এরপরে কি প্লাস মাইনাস কিছু হবে দেখেন তো একটু। প্রথম টার্মের ভ্যালু কত? 1, তাহলে এটা কয় নাম্বার টার্ম? প্রথম টার্ম, সিরিয়াল নাম্বার হচ্ছে 1, তাহলে n এর ভ্যালু কত? এর জন্য n এর ভ্যালু হচ্ছে 1, 4 ইনটু 1, তাহলে 4 একটি কত হয়? 4। প্রথম টার্মটা কি 4 না? তাহলে কি করতে হবে? 4 থেকে কত বিয়োগ করলে প্রথম টার্মটা হয়? 3 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 4n - 3 হবে। এটা কি বুঝা গেল? অর্থাৎ আমি প্রথমে হচ্ছে গ্যাপ ইনটু, দেখেন এখানে ফর্মুলাটা একটু দেওয়া আছে, গ্যাপ ইনটু n এটা লিখে নিব। তারপরে এই n এর ভ্যালু কত বসাবো? n এর ভ্যালু 1 বসাবো। n এর ভ্যালু 1 বসালে তারপরে আমি দেখব কত আসে। যেটা আসছে সেটা প্রথমটার সাথে তুলনা করব। প্রথমটার সাথে যদি না মিলে তাহলে কত যোগ বা বিয়োগ করলে মিলে সেটা বসাই দেব। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। ওকে, যেমন ধরেন এটা একটু প্র্যাকটিস করতে পারেন। 2 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে 11, কত পার্থক্য? 3 পার্থক্য। গ্যাপ হচ্ছে আমার লেখেন, গ্যাপ কত? 3। তাহলে 3 এর সাথে অন্ধভাবে কত বসাই দিতে হয়? n, 3n। আচ্ছা, 3n যদি আমি বসাই, এরপরে আমার কাজ কি বলুন তো? এরপরে কাজ হচ্ছে n এর ভ্যালু কত বসানো? 1 বসানো। n এর ভ্যালু 1 বসাই দেন, তাহলে কত হয়? 3 ইনটু 1 মানে 3। দেখেন তো প্রথমটার সাথে কি মিলছে? প্রথমের সাথে মিলেনি। কত? 2। তাহলে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে, তাহলে 3n - 1। এটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা? যে কোনো টার্ম বের করার ফর্মুলা। আশা করি এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে মোটামুটি। এখন আপনারা পরের উদাহরণগুলো, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে, সেটা হলো যে এই যে গ্যাপ সমান, দেখেন সবগুলো টার্মের গ্যাপ সমান না? এই গ্যাপ যখন সমান হবে তখন সেই অনুক্রম বা ধারাটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। অর্থাৎ পার্থক্য একই, অন্তরটা একই। তাহলে এটা হচ্ছে আমার সমান্তর ধারার উদাহরণ ছিল। এখানে একটা গুণোত্তর ধারার উদাহরণ আছে, খেয়াল করেন। গুণোত্তর ধারা মানে কি? গুণোত্তর ধারা হলো প্রতিবার একটা সংখ্যা দিয়ে গুণ হবে, প্রতিবার একই সংখ্যা দিয়ে গুণ হয়ে হয়ে পদগুলো তৈরি হবে। যেমন ধরেন এই ধারাটার কথা খেয়াল করেন, 1 2 4 8 16। দেখেন তো প্রতিবার এখানে একটু খেয়াল করেন, প্রতিবার 2 দিয়ে গুণ হচ্ছে না? এই যে 1 ছিল, 1 এর সাথে 2 দিয়ে গুণ করেন তো কত হয়? 2 কে 2, তাহলে 2 যে হলো, এই 2 এর সাথে আবার 2 দিয়ে গুণ করেন তাহলে কত হবে? 4। আমরা উপরের দিকে তাকাই, না হয় উপরে যদি তাকাই তাহলে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, পরেরটা হবে 32। তাহলে গুণ করতে করতে যদি আমি যাই তাহলে পদগুলো পাওয়া যাচ্ছে। এই জন্য এই ধারার নাম হচ্ছে গুণোত্তর ধারা, কারণ এটা একটু গ্যাপ কাজ করবে না। আপনি যদি গ্যাপ নিয়ে কাজ করেন, দেখেন 1 আর 2 এর গ্যাপ হচ্ছে 1, 2 আর 4 এর গ্যাপ 3, 4 আর 8 এর গ্যাপ 4, সরি 2 আর 4 এর গ্যাপ 2, 4 আর 8 এর গ্যাপ 4, 8 আর 16 এর গ্যাপ 8। তার মানে ওইটার কোনো সিকোয়েন্সিয়ালি নাই, তাই না? ওইটা আরেকটা গুণোত্তর ধারা হয়ে যাচ্ছে। সুতরাং গ্যাপ মিলায়ে মিলায়ে এই কাজটা করা যাচ্ছে না, এই কাজটা করতে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন দিয়ে। ওকে, এই ধারা নিয়ে আমরা বিস্তারিত পরে দেখব, আপাতত আমরা এটা স্কিপ করতেছি। এইখানে আসেন, এই কোশ্চেনটা একটু আমরা গুরুত্বের সাথে দেব। দেখো, এখন যদি প্রশ্ন করা হয় যে 2n + 1 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি, আপনি আমাকে বলেন তো এই n আসলে কি বোঝায়? n দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে সিরিয়াল নাম্বার, মনে আছে? সিরিয়াল নাম্বার। তাহলে কোন একটা অনুক্রমের প্রথম পদ কোনটা বলেন তো, যখন সিরিয়াল নাম্বার হয় 1, তাই না? এখানে বলছে কি এই অনুক্রমের কততম পদ বের করতে হবে? চতুর্থ পদ। তার মানে n এর মান কত বসাতে হবে? n এর মান 4 যদি এখানে বসাই দিই তাহলে পেয়ে যাব, বুঝা যাচ্ছে? তাহলে 2 × 4 + 1, তার মানে হলো 9। এই অনুক্রমটার চতুর্থ পদ কত হবে? 9 হবে। যদি আমি বলি নবম পদ কত হবে, তাহলে 2 × 9 + 1, 18 × 19। এইরকম একটা কোশ্চেন আসছিল আমাদের 40তম BCS এ। কোশ্চেনটা ছিল হলো cos nπ/2, cos nπ/2 এই অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? চতুর্থ পদ মানে কি? n = 4।
এই 4 তাহলে কি করব আমি এই n এর জায়গায় বসাই দেব যে ফর্মুলাটা আপনার দেওয়া থাকবে মানে আপনার মেইন বিষয়টা হচ্ছে আপনাকে যে ফর্মুলাটা দেওয়া থাকবে সেই ফর্মুলার মধ্যে দেখবেন n আছে ঠিক আছে ওই n এর জায়গায় আপনি কি করবেন যততম পদ বলছে চতুর্থ ওই 4 সংখ্যাটা বসাই দিবেন ওকে তাহলে n 4 যদি বসাই দেন cos 4 পাই বাই 2 তাহলে 2 দ্বিগুণে এটা কাটা গেল cos 2 পাই মানে হচ্ছে cos হচ্ছে 360 ডিগ্রি cos 360 ডিগ্রির মান কত হয় cos 360 ডিগ্রির মান হয় হচ্ছে আপনার 1 সম্ভবত ওকে আচ্ছা এবার আসেন সমান্তর ধারা